জি স্যার, এটা জানার জন্য স্যার, ওই ল্যাবগুলো কি স্যার আপনারাই নেন স্যার, মানে আপনার ইলেকট্রনিক্স সাথে ল্যাব স্যার? আমি, থিওরি ল্যাব দুটোই আমি আর সজলই নিতাম লাস্ট টাইমস্টার, মানে আমি একাই সবগুলো নিচ্ছি সেকশন কম থাকার কারণে। বাট নর্মালি আমি আর সজলই এগুলো নেই, আমাদের ছাড়া মানে আমরা নর্মালি সিএসসি ডিপার্টমেন্টে আছি হচ্ছে এই কোর্স গুলো নেওয়ার জন্যই আসলে। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি কি একটু চেক করছিলেন মাত্রা? চেক তো আসলে করা হয়নি, আমার স্টুডেন্টরা প্রি অ্যাডভাইজিং এর জন্য এত পরিমাণে মেইল করতেছে, এত জ্বালাচ্ছে, আমি আসলে কি অন্য কিছু করার, তাহলে তুমি একটু সাথে একটু কষ্ট। জি স্যার। হ্যালো। হ্যাঁ, ওই ক্লাসের মাঝখানে যে ব্রেক থাকবে 5 মিনিটের, হ্যাঁ। ওই জি স্যার। ব্রেকের মধ্যে তোমারটা চেক করবো এখন। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। আমরা কালকে ক্লাসে যে কন্টেন্টটুকু পড়ছিলাম সেটা ছিল থেভেনিনস থিওরাম। তো আমরা থেভেনিনস থিওরাম যা ছিল যে যে কোনো টু টার্মিনাল নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাকে আমরা মানে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট, নেটওয়ার্কেরই আরেকটা নাম হচ্ছে সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট অর ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। সার্কিট মানে হচ্ছে অনেকগুলো কম্পোনেন্টের কম্বিনেশন, ওটাকেই সার্কিটের একটা তোমার হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে নেটওয়ার্ক। তো যে কোনো টু টার্মিনাল, সরি ডিভাইস তো না, টু টার্মিনাল নেটওয়ার্ক হবে এখানে। যে কোনো টু টার্মিনাল নেটওয়ার্ক বা টু টার্মিনাল সার্কিটকে আমরা লাস্ট ক্লাসে যে কালকের ক্লাসে থেভেনিনস থিওরাম পড়লাম, থেভেনিনস থিওরাম থেকে আমরা জানি যে যে কোনো টু টার্মিনাল নেটওয়ার্ককে আমরা একটা ভোল্টেজ সোর্স আর রেজিস্টরের সিরিজ কানেকশন দ্বারা রিপ্লেস করতে পারি। এটা ছিল হচ্ছে থেভেনিনস থিওরাম, যে ভোল্টেজ সোর্স আর রেজিস্টরের সিরিজ কানেকশন দ্বারা। তো নর্টনস থেভেনিনস থিওরাম ছিল একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট, নর্টনস থিওরামও হচ্ছে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিনস থিওরাম যেমন ছিল একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট, তো নর্টনস থিওরামও হচ্ছে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, থেভেনিনস থিওরাম হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টরের সিরিজ কানেকশন। থেভেনিনস থিওরাম বলে যে একটা টু টার্মিনাল নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট সার্কিট হবে একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টরের সিরিজ কানেকশন। আর নর্টনস থিওরাম বলতিছে যে একটা টু টার্মিনাল নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট সার্কিট হবে একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্টরের প্যারালাল কানেকশন। থেভেনিনস থিওরামে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে ভোল্টেজ সোর্স উইথ আ রেজিস্টর কানেক্টেড ইন সিরিজ। আর নর্টনস থিওরাম বলতিছে যে এখন ভোল্টেজ সোর্স না, এখন কারেন্ট সোর্স হবে যার সাথে প্যারালালি থাকবে রেজিস্টরটা। তো নর্টনস থিওরাম আলাদাভাবে নরমালি আমরা যেমন থেভেনিনস থিওরামে যেমন আমরা জানি যে ভি থেভেনিনস থিওরাম মানেই হচ্ছে ভি থেভেনিন ভি থেভেনিন এবং আর থেভেনিন ক্যালকুলেট করা, এটা ছিল থেভেনিনস থিওরাম। যেমন থেভেনিনস থিওরামে আমরা ভি থেভেনিন ক্যালকুলেট করতাম কিভাবে, কালকেই যেহেতু করলাম ভি ওপেন সার্কিট।
এই নেটওয়ার্কের যে দুটো ওপেন টার্মিনাল আছে তার অ্যাক্রসে ওপেন সার্কিট ভোল্টেজ ক্যালকুলেট করলেই হতো ভি থেভেনিন, আর আর থেভেনিন ছিল আর ইকুইভ্যালেন্ট। তো নর্টনস থিওরামে এরকম আছে যে নর্টনস থিওরামের যে আইএন, নর্টনের এন দ্বারা এই কারেন্ট সোর্সটাকে রিপ্রেজেন্ট করা হয়। আইএন মেইনলি হচ্ছে আই অফ শর্ট সার্কিট, মানে এই তোমার যেমন থেভেনিন ইকুইভ্যালেন্স থিওরামে অরিজিনাল সার্কিটের যে দুটো ওপেন টার্মিনাল ছিল তার অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করতাম, নর্টনস থিওরামের জন্য এই ওপেন টার্মিনালটাকে শর্ট করে দিয়ে এর মধ্যে কি ধরনের কারেন্ট ফ্লো করে সেটা ক্যালকুলেট করতে হয়। আবার একটু যেহেতু এটা ডিফারেন্ট প্রসেস, আমরা চাচ্ছি যে আমরা অত ডিপে যেতে চাচ্ছি না, যে আমরা চাচ্ছি যে যেহেতু থেভেনিনস থিওরামটুকু পড়ছি, থেভেনিনস থিওরাম থেকেই কিভাবে নর্টনে সুইচ করা যায় সেটাই আমাদের হচ্ছে মেইন ফোকাস। এজন্য যদি কোনো সার্কিটের নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেট করতে হয় তাহলে আমরা থেভেনিন থেকেই আসবো। সার্কিটে আমাকে যদি বলে যে একটা বড় সার্কিটের বড় ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট সার্কিট নর্টন সার্কিটটুকু তুমি ড্র করো, আমি থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করে ভি থেভেনিন আই ইকুয়াল টু ভি বাই আর 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 ইকুয়াল টু আর এই ফর্মুলা দিয়ে ওই থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটের ভি থেভেনিন আর আর থেভেনিন এই প্যারামিটার দুটোকে আইএন আর আরএন এ কনভার্ট করব। মানে আমি আগে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটই বের করব, তারপর সেটাকে নর্টনে কনভার্ট করব। এভাবে আমি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু করব। এগুলোর আরো অনেক প্রসেস আছে, যেমন ধরো আমরা তো করতেছি শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স। সার্কিটে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে আর থেভেনিন এভাবে ক্যালকুলেট করা যায় না। তখন যে কাজটা করতে হয়, থেভেনিন বা নর্টন দুটার জন্যই ভি ওপেন সার্কিট আই শর্ট সার্কিট ক্যালকুলেট করে এখান থেকে আর কি প্যারামিটার আনতে হয়। আমাদের ওই কমপ্লেক্সিটির দিকে যেতে হচ্ছে না, যেহেতু আমরা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যেই আছি, সো আমরা নর্টন থিওরামটুকু থেভেনিনস থিওরাম থেকেই নিয়ে আসবো। আমরা যে কোনো সার্কিট যেখানে নর্টনস থিওরাম অ্যাপ্লাই করতে বলছে বা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেট করতে বলছে, সেটাকে আমরা আগে ভি থেভেনিন আর আর থেভেনিন ক্যালকুলেট করব, তারপর এই যে দুটো ফর্মুলা দেখা যাচ্ছে এই ফর্মুলা দুটো দিয়ে ওই ভি থেভেনিন আর আর থেভেনিনকে নর্টনের আইএন আর আরএন এ কনভার্ট করে ফেলবো। এই হচ্ছে আর কি আমাদের আজকের কাজ। তো আমরা আজকে একটা সার্কিট দেখবো, দুটো সার্কিট আজকে সলভ করব, দুটো না আসলে আমি একটাই সলভ করব আর একটা বলে দিব যে কিভাবে করতে হবে। তো ধরো এই যে সার্কিটটা আছে, এই যে আমাদের দেখা যাচ্ছে এখানে ধরো আমাদের কোশ্চেনটুকু করলো সেটা হচ্ছে ফাইন্ড নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাক্রস এবি টার্মিনালস। এ আর বি যে ওপেন টার্মিনাল আছে এদের অ্যাক্রসে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেট করতে বলছে। তো তুমি যদি এদের অ্যাক্রসে যদি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেট করতে চাও, আমরা ওই যে আবার ঘুরে থেকে যে আমরা কি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটুকু ক্যালকুলেট করব, তারপর সেখান থেকে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে আসবো। তো তুমি যদি এখান থেকে যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেট করতে চাও, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেট করা মানে ফার্স্টে হচ্ছে ভি থেভেনিন ক্যালকুলেট করা, আর ভি থেভেনিন মানেই হচ্ছে ভি থেভেনিন ইকুয়াল টু ভি অফ ওপেন সার্কিট। আমি ম্যাথটা পুরোটা করাবো না। ভি অফ ওপেন সার্কিট মানে হচ্ছে কি অরিজিনাল সার্কিটে যে দুটো ওপেন টার্মিনাল আছে প্লাস মাইনাস তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে, তুমি যেদিকে ইচ্ছা প্লাস দাও, কিন্তু এই প্লাসের উপর ডিপেন্ড করে পরে থেভেনিনের ডিরেকশনটা আর কি আসবে আর কি। তো ধরো তুমি উপরের দিকে দিয়ে দিলা ওপেন সার্কিট, এখন তার মানে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে আসলে ভি থেভেনিন ইকুয়াল টু ভি ওপেন সার্কিট ইকুয়াল টু ভি অফ 6 ওহম। আসলে এই যে 6 ওহমের অ্যাক্রসে যে রেজিস্টর সেটাই তো এই ওপেন সার্কিট ভোল্টেজ, কারণ যেহেতু তারা ধরো প্যারালাল যদি কনসেপ্ট যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার মেইন টার্গেট হচ্ছে 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজটুকু ক্যালকুলেট করা। এখন 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ক্যালকুলেট করার জন্য তোমার সামনে অনেক অপশন আছে, তুমি চাইলে নোট করতে পারো, তুমি চাইলে মেশ করতে পারো। তো এখানে আমার জন্য কর্মার হচ্ছে তুমি যদি নোট অ্যানালাইসিস অ্যাপ্লাই করো করতে, আমি মেশ অ্যানালাইসিসও করতে পারি। ধরো আমি যদি মেশ অ্যানালাইসিস যদি অ্যাপ্লাই করতে চাই, এটাকে যদি ফার্স্ট মেশ নাম দেই I1, এটাকে যদি সেকেন্ড মেশ নাম দেই যদি হচ্ছে I2, তাহলে আমি যদি এখানে লিখি মেশ M1 মেশ 1 মাইনাস 15, আমি একটু ফার্স্ট করি, প্লাস 3I1 যেহেতু সুপার মেশ ফর্ম করবে, প্লাস 3I2 প্লাস 6I2 ইকুয়াল টু 0, এই একটা ইকুয়েশন চলে আসবে যেখানে আমি লিখতে পারি 3I1 প্লাস 9I2 ইকুয়াল টু 15। তুমি চাইলে আরো 3 দ্বারা ডিভাইড করতে পারো, I1 প্লাস I2 ইকুয়াল টু 5, এটা একটা আসবে এক নম্বর ইকুয়েশন। আর সুপার মেশ থেকে মনে হয় আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে, সুপার মেশের কারেন্টের দুটো ডিরেকশন থেকে দেখা যাচ্ছে যে I2 মাইনাস I1 ইকুয়াল টু 4। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলে ফেলো। আমরা স্যার ওই যে স্যার যেটা থার্ড
মেশটাতে স্যার আমরা কি আলাদাভাবে কারেন্ট করব না? i3টা হবে না আলাদা স্যার? ভাই, এটা করা খুব একটা ম্যান্ডেটরি না। আমি যেহেতু লাস্ট দিন করছিলাম, যদি তুমি নিজের সুবিধার জন্য চাও করতে পারো। আমি লাস্ট দিনই করছিলাম তোমাদের দেখানোর জন্য। বাট আমার কাছে মনে হয় যে যারা ভালো মতো প্র্যাকটিস করতেছো বা যারা অলরেডি মেশ অ্যানালাইসিস করে আসছো, বা যখন তুমি নিজেও করবা কয়েকদিন পরে দেখবা যে ওটাকে আসলে তুমি নিজেই মেশ ধরার কোনো দরকার পড়বে না। আমি যা শুধু একদম ধরো বিগিনার লেভেলে করানোর জন্য ওটাকে একটা মেশ ধরতাম। তুমি যদি চাও সেটা কেউ ধরতেও পারো। এখনো আমি কালকে ধরছি দেখে আজকে ধরতে চাচ্ছি না, বাট যদি চাও ঠিক আছে, সমস্যা নেই। আমি তোমার জন্য আজকে ধরো এটাকে একটা মেশ ধরে নিলাম, এটাকে i3, যার কারেন্টের ভ্যালুকে 0 সেট করলাম। তাহলে আমার ইকুয়েশনে চেঞ্জ আসবে মনে হয় শুধু এই জায়গাটাতে, 6 এর জায়গায় 6 ইন্টু i2 মাইনাস i3 ইকুয়াল টু 0 এরকম চলে আসবে। তাহলে বাকি কিন্তু ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি তাহলে তাড়াতাড়ি করে দিই এই পার্টটুকু। এখন বাকি পার্ট হচ্ছে তোমার এই দুটো সার্কিট সলভ করা। সলভ করে তুমি ফাইনালি লিখতে পারবা যে ভি থেভেনিন ইকুয়াল, সরি দুটো ইকুয়েশন সলভ করবো আর কি, ইকুয়াল টু ভি অফ ওপেন সার্কিট ইকুয়াল টু ভি অফ 6 ওহম ইকুয়াল টু 6i2 হবে। সো 6i2 এর ভ্যালু যা আসে তাই। এটা তোমার কাজ, এটা আমি সলভ করে দিচ্ছি না। আর তারপর হচ্ছে আর থেভেনিন যখন তুমি তোমার ক্যালকুলেট করবা, আর থেভেনিন যদি ক্যালকুলেট করে ফেলো তাহলে আর থেভেনিন তোমার করার জন্য যেহেতু ইকুইভ্যালেন্ট সার্কিট দরকার পড়বে আর থেভেনিনের জন্য, তাহলে আমি এই সার্কিটটা আর থেভেনিন তুমি নিজে করে ফেলো। করার পরে হয়তো তোমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা হয়তো এরকম চলে আসবে অনেকটা। দরকার নেই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র না করি। আমি জানি যে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট নর্টন সার্কিট হবে অনেকটা এরকম। এটা হচ্ছে আই এন, তার সাথে রেজিস্টরটা হবে প্যারালালি। সো এই রেজিস্টরটাকে নাম দিলাম আর এন, কারেন্টটা হচ্ছে আই এন। এদের ভ্যালু বসাতে হবে, উপরে টার্মিনাল এ, নিচের টার্মিনাল বি। আর তুমি তো ভি থেভেনিন আগে ক্যালকুলেট করছো, আর থেভেনিনও ক্যালকুলেট করবা। আর থেভেনিন আর ভি থেভেনিন পাওয়ার পর এগুলোকে তুমি নর্টনে কনভার্ট করবা। যেমন আই এন ইকুয়াল টু ভি থেভেনিন ডিভাইড বাই আর থেভেনিন, ওই ওহমস ল এর মতো আই ইকুয়াল টু ভি বাই আর, আর আর তো একটাই আছে, সো আর এন ইকুয়াল টু আর থেভেনিন। সো এই ম্যাথটা যেহেতু ইজি, সো এই জন্য আমি এটা করাচ্ছি না, আমি আরেকটা করাবো নর্টনের আর কি। সো এই জন্য এই ম্যাথটা আপাতত আমি স্কিপ করে যাচ্ছি। এখানে জাস্ট দেখানোর জন্য হচ্ছে, যেহেতু আমরা কালকে করলাম ম্যাথ, কালকে আমরা দেখলাম যে দুই টাইপের ম্যাথ একটা থাকে। একটা হচ্ছে ওপেন টার্মিনাল দেয়াই থাকে, আরেক টাইপের ম্যাথ আছে যেখানে ওপেন টার্মিনাল দেয়া থাকে না, আমাকে ওপেন টার্মিনাল ক্রিয়েট করতে হয়। তো আমি যে ম্যাথটা করলাম সেখানে ওপেন টার্মিনাল দেয়াই ছিল। সো এটা ওই জন্য আমি অত বেশি করাচ্ছি না। আমি এখন আরেকটা ম্যাথ করাবো যেখানে ওপেন টার্মিনাল দেয়া নেই, ওপেন টার্মিনাল আমার নিজের জন্য ক্রিয়েট করতে হবে। আমি এরকম একটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট করাই। তো এই ম্যাথটা আমরা পুরোটা সলভ করব। কোশ্চেনটুকু তাহলে আগে লিখে রাখি। কোশ্চেনটুকু হচ্ছে যে ফাইন্ড ভি নট ইউজিং নর্টনস থিওরাম। এই সার্কিটে ভি নট এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, আর তোমাকে যে মেথডোলজি অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে নর্টনস থিওরাম। তো যদি আমি নর্টনস থিওরাম অ্যাপ্লাই করি, নর্টনস থিওরাম হচ্ছে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট। আর নর্টনস থিওরাম অ্যাপ্লাই করার জন্য ফার্স্টেই আমাকে যে কাজটা করতে হয়, যে একটা আমার দুটো ওপেন টার্মিনাল দরকার। কারণ যেহেতু নর্টনস থিওরাম থেভেনিনস থিওরাম থেকেই আসে, আমাকে যেহেতু নর্টন থিওরাম অ্যাপ্লাই করতে বলছে, মানে সহজ ব্যাপার হচ্ছে থেভেনিন থিওরাম আমি আগে অ্যাপ্লাই করব। বাট থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করার জন্য আমার তো দুটো ওপেন টার্মিনাল দরকার। বাট কোশ্চেন দেখে বা সার্কিট দেখে তো আমি ওপেন টার্মিনাল দেখতে পাচ্ছি না আগেরটার মতো। আগেরটা যেমন এ আর বি ওপেন টার্মিনাল ছিল, এখানে তো ওপেন টার্মিনাল নেই। সো কালকের মতোই, যে ওপেন টার্মিনাল যদি দেয়া না থাকে তাহলে আমাকে ওপেন টার্মিনাল ক্রিয়েট করে নিতে হবে। তো কিভাবে ক্রিয়েট করব ডিপেন্ড করবে যে সার্কিটে কোন প্যারামিটারের ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে বলছে। দেখা যাচ্ছে যে সার্কিটে আমাকে ভি নট ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা, ভি নট জিনিসটা কি? ভি নটটা হচ্ছে এই যে 10 ওহম যে রেজিস্টরটা আছে তার অ্যাক্রসে ভোল্টেজ। সো আমরা কালকেই যেটা করলাম যে এক্স্যাক্টলি সেম কনসেপ্ট, যে আমাকে যেই কম্পোনেন্টের কারেন্ট বা ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে ওই কম্পোনেন্টটাকে ভ্যানিশ করে দিয়ে ওই কম্পোনেন্টের উপরে আর নিচে দুটো ওপেন টার্মিনাল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি যদি এই সার্কিট থেকে যদি রেজিস্টরটাকে যদি ভ্যানিশ করে দিই, সরি, তাহলে আমার দুটো ওপেন টার্মিনাল ক্রিয়েট হয়ে যাবে। ধরো সেই সার্কিটটাকে ধরো আমি আমার সুবিধার জন্য একটু রিড্র করতে চাচ্ছি। এখানে ধরো 3 অ্যাম্পিয়ার, এখানে 16 ওহম, উপরে 4 ওহম আগের মতোই, এখানে 5 ওহমও আছে, আবার একটা ভোল্টেজ সোর্সও আছে। সো ভোল্টেজ সোর্সের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 12 ভোল্ট, এটা হচ্ছে 5 ওহম, আর এইদিকে হচ্ছে 1 ওহম দাঁড়াচ্ছে। এটা হচ্ছে টার্মিনাল এ,
এটা হচ্ছে টার্মিনাল বি। ওকে, সো যেই কম্পোনেন্টের ভোল্টেজ বা কারেন্ট ক্যালকুলেট করতে হবে সেই কম্পোনেন্টটাকে ভ্যানিশ করে দিলেই দুটো ওপেন টার্মিনাল পেয়ে যাব। আমার কাজ হচ্ছে এই দুটো ওপেন টার্মিনালের অ্যাক্রসেই থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করা। তো আমি যদি থেভেনিনস থিওরাম যদি অ্যাপ্লাই করি তাহলে থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করা মানে ফার্স্ট কাজ হচ্ছে আমার হচ্ছে ভি থেভেনিন ক্যালকুলেট করা। আর ভি থেভেনিন ক্যালকুলেট করা মানে হচ্ছে ভি থেভেনিন মানে হচ্ছে ভি ওপেন সার্কিট। ওপেন সার্কিট মানে কি, এই যে দুটো ওপেন টার্মিনাল হলো তার অ্যাক্রসে ভোল্টেজ। এই প্লাস মাইনাসটা আমি র্যান্ডমলি দিলাম, ওপেন সার্কিটের প্লাস মাইনাসটা আমি আমার ইচ্ছা মতো দিলাম, উপরের দিকে প্লাস আর নিচের দিকে মাইনাস। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই ওপেন সার্কিট ভোল্টেজটুকু ক্যালকুলেট করা। আচ্ছা, তো ওপেন সার্কিট ভোল্টেজ যদি ক্যালকুলেট করতে চাই তাহলে আমার আবারও এখানে মেশ অ্যানালাইসিস মেথডটা অ্যাপ্লাই করাটা আমার জন্য কনভেনিয়েন্ট হবে। কারণটা কি, এই যে এখানে একটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স আছে আর কারেন্ট সোর্সটা একটা পার্টিকুলার মেশের মধ্যে আছে, সো আলটিমেটলি এই মেশের কারেন্টটা অলরেডি আমার নোন কোয়ান্টিটি। সো আমি যদি মেশ অ্যানালাইসিস মেথড অ্যাপ্লাই করি তাহলে আমার জন্য সবচেয়ে বেটার হবে। তো মেশ অ্যানালাইসিস মেথড অ্যাপ্লাই করার আগে আমি আগে দুটো মেশের কারেন্টকে I1 I2 নাম দিয়ে দিলাম। ওকে, এরপর মেশ 1 থেকে আমি দেখি যে মেশ 1 এ নরমালি আমরা KVL অ্যাপ্লাই করি, কিন্তু দেখা যাচ্ছে যে মেশ 1 এ একটা কারেন্ট সোর্স আছে। আর আমরা জানি যে মেশ অ্যানালাইসিসের সময় যদি একটা কারেন্ট সোর্স পার্টিকুলার মেশের মধ্যে থাকে তাহলে ওই মেশের কারেন্টটা অলরেডি আমরা জানি ওই কারেন্ট সোর্স থেকে ক্যালকুলেট করতে পারি। যেমন 3 অ্যাম্পিয়ার কারেন্টটা নিচ থেকে উপরে যাচ্ছে, I1 কারেন্টটাও নিচ থেকে উপরে যাচ্ছে, সো আমি লিখতে পারি ফ্রম মেশ 1 I1 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার। এরপর আসা যাক হচ্ছে মেশ 2। এখন মেশ 2 তে তার কোনো কারেন্ট সোর্স নাই, সো মেশ 2 তে ডাইরেক্টলি আমি KVL অ্যাপ্লাই করব। মেশ 2 তে যদি আমি KVL অ্যাপ্লাই করি তাহলে আমি পাচ্ছি এখান থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে যদি যাই তাহলে 16 ইনটু I2 মাইনাস I1 প্লাস 4I2। যেহেতু অনেক লাস্ট একজন বললা যে স্যার এটাকে কেন, তাহলে ধরো তোমার জন্য এখানে একটা দেখো I3 ধরলাম, বাট I3 এর ভ্যালুটা 0, এটা আমি ধরো সাইডে নোট করে রাখলাম যে I3 ইকুয়াল টু 0। সো 4I2 প্লাস এখানে যে 5 আছে 5 ইনটু I2 মাইনাস I3, আর এখানে 12 এর প্লাস দিয়ে নিচ্ছি, সো প্লাস 12 ইকুয়াল টু 0। সো আমি যদি এখন প্যারামিটার ভ্যালু যদি বসাই 16I2 মাইনাস I1 যেহেতু 3 তাহলে 48 প্লাস 4I2, আমি একবারে ভ্যালু বসাচ্ছি আর কি, প্লাস 5I2, I3 ভ্যালু তো 0 ইকুয়াল টু মাইনাস 12। ওকে, এরপর যদি আমি সবগুলোকে সাম করি তাহলে 25I2 আসে এখানে। একটু দেখো যদি ক্যালকুলেশন ভুল হতে পারে, 25I2 48 কে যদি ওদিকে পাঠা দিই তাহলে মনে হচ্ছে 16, এখানে তোমার চলে আসে হচ্ছে 48 12 হচ্ছে 36। দেখো যদি ভুল হয় তাহলে একটু দেখে নিও, ঠিকই আছে মনে হচ্ছে। আচ্ছা, সো ফাইনালি আমি এখান থেকে পেয়ে যাব I2 ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 25। কারো কোনো কনফিউশন আছে যে মেশ অ্যানালাইসিস মেথড নিয়ে? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। স্যার কনফিউশন একটা জানারই আছে। হ্যাঁ বলো, বলে ফেলো। স্যার আমাদের যেমন ওপেন সার্কিট আমরা করে দিয়েছি একদম লাস্টেরটা, যদি মিডল থাকতো তাহলে কি আমাদের সুপার মেশ করা লাগতো? মিডলে বলতে কোনটার অ্যাক্রসে যদি আমাদের 16 16 ওহমের মধ্যে ছিল, 16 ওহম, সেটা আমার মাথায় থাকলো, তাহলে আমরা শেষ করি তারপর তোমারটা আনসার দিচ্ছি। মানে এই ম্যাথটা শেষ করি, এই ম্যাথটা শেষ করার পর এই ম্যাথে যদি 16 ওহমের অ্যাক্রস যদি থাকতো তাহলে কি করতাম সেটা আমি তাহলে একটু পরে তোমাকে বলে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের আসছে 36 ডিভাইডেড বাই 25, 1.44 এর মতো মনে হয় কিছু একটা আসে, 1.44 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমি এত কিছু করলাম কি জন্য? ওপেন সার্কিট ভোল্টেজ ক্যালকুলেট করার জন্য। তাহলে আমি এখন ইজিলি ওপেন সার্কিট ভোল্টেজটুকু ক্যালকুলেট করতে পারি। সো ওপেন সার্কিট ভোল্টেজ ক্যালকুলেট করার জন্য আমি যদি এটাকে 3 নাম্বার মেশ কনসিডার করি আর সেখানে যদি KVL অ্যাপ্লাই করি, KVL এট মেশ 3 যদি আমি বলি তাহলে খেয়াল করে দেখো, -12 প্লাস 5 ইন্টু I3 মাইনাস I2 প্লাস 1 ইন্টু I3 প্লাস V ওপেন সার্কিট ইকুয়াল টু 0, এটাই তো আসতেছে। ওকে, সো -12 প্লাস 5I3 তো আলটিমেটলি I3 ভ্যালু তো 0, সো সেটা তো লেখা দরকার পড়তেছে না। মাইনাস I2 এর ভ্যালু যা আছে তাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, মানে হচ্ছে মাইনাস 5I2 লিখে রাখলাম, এই প্লাস V ওপেন সার্কিট ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে আমি যদি ওপেন সার্কিট ভোল্টেজটা একটু ক্যালকুলেট করে নেই, ওপেন সার্কিট ভোল্টেজ আমার ক্যালকুলেট করতে আসতেছে ইনটু 5
প্লাস 12 মনে হয় 19.2 এর মতো আসে। তোমরা একটু পরে যখন করবে একটু চেক করে দেখো, আমার ভ্যালু ভুল হতে পারে। 19.2 ভোল্ট। সো আমার মেইন টার্গেট ছিল ওপেন সার্কিট ভোল্টেজ ক্যালকুলেট করা, কারণ ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে থেভেনিন ভোল্টেজের সমান, সেটা ক্যালকুলেট করা শেষ। আর একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে আমার ভি থেভেনিন তো ক্যালকুলেট করা শেষ। সো আমি এখান থেকে লিখতেই পারি যে হচ্ছে ভি থেভেনিন ইকুয়াল টু ভি ওপেন সার্কিট ইকুয়াল টু 19.2 ভোল্ট। সো আমার ভি থেভেনিন ক্যালকুলেট করা শেষ, বাট স্টিল আমার আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাকে আর থেভেনিন এর ভ্যালুটুকু ক্যালকুলেট করতে হবে। সো আমি যদি আর থেভেনিন এর ভ্যালুটুকু এবার যদি ক্যালকুলেট করি, এই জিনিসগুলোকে বাদ দিয়ে দিই। আর থেভেনিন এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য, আর থেভেনিন মানে আমরা লাস্ট লেকচার থেকেই জানি এটা, আর থেভেনিন মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট রেজিস্টর আর কি। বাট ইকুইভ্যালেন্ট রেজিস্টর প্রোভাইডেড দ্যাট যে সবগুলো সোর্সকে আমার ডিঅ্যাক্টিভেট করতে হবে। তো 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে ওপেন করে দেওয়া, তাহলে এখানে কিছুই থাকতেছে না। সো ডিরেক্টলি শুরু হচ্ছে তোমার হচ্ছে 16 ওহম থেকে। 16 ওহমের উপরের দিকে 4 ওহম আছে, এখানে নিচের দিকে আসলাম 4 ওহমের এখান থেকে 5 ওহম আছে, 5 ওহম আছে। আবার ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করা মানে শর্ট করা, সো ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিলাম, সো 5 ওহম থাকলো। উপরের দিকে 1 ওহম রেজিস্টরটুকু থাকলো, এটা হচ্ছে ওপেন টার্মিনালের এ, এটা হচ্ছে ওপেন টার্মিনালের বি। সো আমি যদি এবার ইকুইভ্যালেন্ট রেজিস্টর ক্যালকুলেট করি, সেটাই হবে আর থেভেনিন। সো আমি এখান থেকে যদি আর থেভেনিন যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আর থেভেনিন দেখা যাচ্ছে ফার্স্টে 4 আর 16 নিজেদের মধ্যে সিরিজে কানেক্টেড, 4 প্লাস 16, সেটা আবার প্যারালালি আছে 5 এর সাথে, তার সাথে আবার 1 ওহম রেজিস্টর সিরিজে আছে। সো আমরা যদি এবার যদি ইকুইভ্যালেন্ট রেজিস্টর যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের মনে এখানে হচ্ছে 20 আর 5 100/25 মানে 4 আসে, 4 4 প্লাস 1 ইকুয়াল টু 5 ওহম আসে মনে হয়। হচ্ছে আনসার হবে 5 ওহম ইকুইভ্যালেন্ট রেজিস্টর। সো আমার মেইন টার্গেট ছিল নর্টনস থিওরাম অ্যাপ্লাই করা, কিন্তু তার জন্য আমি থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করলাম। সো আমার টার্গেট হচ্ছে এখন এটাই হচ্ছে, ধরো আমি আমার ধরো দুটাই করি, ধরো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটাই ধরো এবার ক্যালকুলেট করতে চাই। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে দেখো, খেয়াল করে দেখো, আমি যখন ওপেন সার্কিট ভোল্টেজ ধরছিলাম, ওপেন সার্কিট ভোল্টেজের প্লাস মাইনাস উপরে দিকেই তো ধরছিলাম, তাই না? এরকম করে তো ওপেন সার্কিট ধরছিলাম। এবং লাস্ট ক্লাসে আমি বলছিলাম, কালকের ক্লাসেই, যে ভি থেভেনিনের ডিরেকশন এক্স্যাক্টলি ওপেন সার্কিটের ডিরেকশনের সাথে ম্যাচ করবে। তাহলে ভি থেভেনিনকে যদি আমি ড্র করি, সো ওপেন সার্কিটের প্লাস যেহেতু উপরের দিকে ছিল, তাহলে তোমার এই ভি থেভেনিনের প্লাস টার্মিনালটা উপরের দিকে চলে যাবে, মাইনাসটা নিচের দিকে আসবে। আর এই দিকে তো তোমার তো ওখানে রেজিস্টার যেটা আছে আর থেভেনিন, সেটা এরকম করেই, এই হচ্ছে আমার ওপেন টার্মিনাল, উপরেরটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভি থেভেনিনের ভ্যালু হচ্ছে 19.2 ভোল্ট, আর আর থেভেনিনের ভ্যালু হচ্ছে আমার হচ্ছে 5 ওহম। বাট এটা তো আমার ফাইনাল টার্গেট নয়, আমার টার্গেট হচ্ছে এখান থেকে নর্টনসে আসতে হবে। তো আমি যদি নর্টনসে আসি, নর্টনস থিওরাম ওই আলটিমেটলি সোর্স ট্রান্সফরমেশনের মতোই, দেখো যে ওই ভোল্টেজ সোর্স সিরিজের রেজিস্ট্যান্সকে কারেন্ট সোর্স প্যারালাল রেজিস্টর দ্বারা যদি করি, তাহলে এটা হচ্ছে। বাট ওই একটাই জিনিস, আমি যখন সোর্স ট্রান্সফর্ম করতাম, আমাকে মাথায় রাখতে হতো যে ভোল্টেজের প্লাস যেদিকে, কারেন্টের অ্যারোটাও সেদিকে। এই তোমাকে থেভেনিন থেকে তুমি যখন নর্টনে সুইচ করবা, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, যে ভোল্টেজের প্লাস যেদিকে, কারেন্টের অ্যারোটাও সেদিকে। সো এই কারেন্ট সোর্সের নাম হচ্ছে আইএন, তার একটা ভ্যালু থাকবে। এই রেজিস্টরের নাম হচ্ছে আর এন, তারও একটা ভ্যালু থাকবে। সো আর এন তো এই ভ্যালু 5 ওহম বোঝাই যাচ্ছে, আর এন ইকুয়াল টু 5 ওহম হবে। আর আইএন ইকুয়াল টু হবে আমার ভি থেভেনিন বাই আর থেভেনিন। সো ডিরেক্ট হচ্ছে 19.2 ডিভাইডেড বাই 5, এখানে হচ্ছে আমার ভ্যালু চলে আসে হচ্ছে 19.2 ভাগ 4 ইকুয়াল টু 4.8। সো এখানে 4.8 অ্যাম্পিয়ার। ওকে, স্যার সো ভি থেভেনিন বের করার সময় স্যার উপরের অংশটাতে স্যার এ আর বলো। বি তে, এ আর বি পয়েন্টে তো স্যার ওই যে 10 আমি রেজিস্ট্যান্স। ওটা এখন আমি ইকুইভ্যালেন্ট রেজিস্টারটা আমি ভি নট পরে ক্যালকুলেট করব, আমার কাজ হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট করা, আগে ইকুইভ্যালেন্ট সার্কিট করলাম। তো ফ্যাক্ট হচ্ছে আমি, আচ্ছা এখানে যে এই যে আইএন যেভাবে ক্যালকুলেট করলাম, এটা আমি সাইডে লিখে দিই, এই জায়গাটা একটু বেশি হয়। আইএন ইকুয়াল টু ভি থেভেনিন ডিভাইড বাই আর থেভেনিন, এটা একটু সাইডে লিখি যদি, তাহলে সেটা হয় 19.2 বাই 5 ইকুয়াল টু 4.8 অ্যাম্পিয়ার। আর এখানে লিখে দিই আর এন ইকুয়াল টু আর থেভেনিন ইকুয়াল টু 5 ওহম। সো এই জায়গাটা একটু ভ্যানিশ করে। বাট ফ্যাক্ট হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত যা পেলাম সেটা হচ্ছে নর্টনস থিওরাম অ্যাপ্লাই করলাম। বাট তোমাকে তো নর্টনস থিওরাম অ্যাপ্লাই করতে বলেনি, তোমাকে তো বলেনি যে সার্কিটটাতে তুমি নর্টনস থিওরাম অ্যাপ্লাই করো, তোমাকে তো এটা বলেনি। তোমাকে বলছে হ্যাঁ তুমি নর্টনস থিওরাম অ্যাপ্লাই করো, বাট সেই নর্টনস থিওরাম অ্যাপ্লাই করে কি করবা? ভি নট এর ভ্যালু ক্যালকুলেট করবা।
তাহলে নর্টনস থিওরেম যদি অ্যাপ্লাই করা শেষ, তাহলে দেখো ভি নটটাকে যে আমি ফার্স্টে রিমুভ করছিলাম এ আর বি এর মধ্যে, এবার তোমার কাজ আছে ভি নটটাকে এ আর বি এর মধ্যে এনে বসানো। তো আমি এখানে 10 ওহমটাকে এখানে সেট করলাম, আর ভি নট ছিল হচ্ছে আমার এই ডিরেকশনে প্লাস মাইনাস ভি নট। এখন তোমার কাজ হচ্ছে এই নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, এই সার্কিট থেকে ভি নটের ভ্যালু ক্যালকুলেট করা। তো তুমি যদি এবার ভি নট যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে ধরা যাক এই কারেন্টটাকে আমি নাম দিলাম আই নট। তাহলে আমি এখানে লিখতে পারি ভি নট ইকুয়াল টু 10 ইন্টু আই নট। এখন তোমার কথা হচ্ছে আই নট কোথায় পাবো? আই নট কারেন্ট ডিভাইডার ল থেকে এখানে ক্যালকুলেট করি। আই নট ইকুয়াল টু যেই রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতেছি তার অপোজিট রেজিস্টারটা উপরে 5 ডিভাইডেড বাই 10 প্লাস 5 ইন্টু সোর্স কারেন্ট 4.8। আবার এভাবে এটা করতে পারো, বা আমি ডিরেক্টলি করতে পারি। এখানে মনে হয় যেহেতু রেজিস্টারের ভাগ 1, এখানে হচ্ছে এটা থেকে ডাবল, সো ডাবল এখানে মনে হয় তোমার হচ্ছে 1.6 এর মতো আসবে আর কি, ইকুয়াল টু 1.6 অ্যাম্পিয়ার। আর সো তুমি যদি ফাইনাল লিখো 10 ইন্টু 1.6 ইকুয়াল টু 16 ভোল্ট। ওকে, তো দেখো একদমই ইজি। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, যে ম্যাথটা করলাম এই ম্যাথে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। যদি এটাই মনে হয় লাস্ট এরকম লিঙ্কডিং ম্যাথ করাচ্ছি, মানে এরপর এত, মানে এই জিনিসগুলো তো ধরো কালকে এই ক্লাসে আমরা প্রচুর করছি, তাও যেহেতু নতুন টপিক এবং আগের জিনিস আমাদের মেশ নোড একটু নতুন করে জানা দরকার, ওই জন্য আর কি দেখানো এটা। কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা একটু পরে একটা ব্রেক দিব, শর্ট ব্রেক, 2-3 মিনিটের ব্রেক। বাট তার আগে এই মাঝখানে কোশ্চেন করছিল শাফিন মনে হয় যে এখানে যদি এই ভি নটটা যদি এমন হতো যে 10 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ না হয়ে ভি নটটা যদি কোনো কারণে 16 ওহমের অ্যাক্রসে যদি ভোল্টেজ হতো তাহলে কি হতো? ধরো এটা যদি এরকম যদি না হয়, এরকম যদি হতো তাহলে কি হতো? তাহলে খেয়াল করে দেখে আমরা সেক্ষেত্রে আগে ইকুইভ্যালেন্ট সার্কিট, সরি ইকুইভ্যালেন্ট তো না, এটা ধরো এখান থেকে আমি যদি এই ভি নটটাকে উঠাই দেই যদি, তাহলে তোমার কি আসে একটু খেয়াল করে দেখি। এখান থেকে এই কারেন্ট সোর্স থাকবে, উপরের দিকে 4 ওহমের রেজিস্টারটুকু থাকবে, তারপরে তো হচ্ছে এইদিকে 5 ওহম থাকবে তার মতোই, নিচের দিকে তোমার হচ্ছে থাকবে হচ্ছে প্লাস মাইনাস 12 ভোল্ট। এরকম একটা অ্যাসাইনমেন্ট মনে হয় পাবাও, মনে হয় অ্যাসাইনমেন্টে যা দেয়া থাকবে আর কি, তার মধ্যে এরকম হয়তো একটা থাকবেই। ওকে, এটা হচ্ছে ধরো 10 ওহম। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে এরকম করার পরে ফার্স্ট যেটা জিনিস মাথায় আসছে সেটা হচ্ছে যে আমার ওপেন সার্কিট যে দুটো টার্মিনাল ছিল সেটাকে একটু মার্ক করে রাখি, কারণ এখানে তো বোঝাই যাচ্ছে না। সো এই 16 ওহমটা ধরো, এই ধরো হচ্ছে টার্মিনাল ধরো এ, আর এই ধরো হচ্ছে টার্মিনাল হচ্ছে বি। আচ্ছা, তো ফার্স্ট তোমাকে যে কাজটা করতে হবে সেক্ষেত্রে আমি তোমাকে যে শুধু একটু ফার্স্ট করে দিচ্ছি, বাকিটা তুমি চিন্তা ভাবনা করো। এটাকে ধরো তুমি মেশ 1 নাম দিলা, এটা হচ্ছে I1। এটাকে মেশ 2 নাম দিলা, মেশ 1 মেশ 2 নাম দেওয়ার পর I1 ইকুয়াল টু 3 অ্যাম্পিয়ার, আর I2 টা তুমি KVL অ্যাপ্লাই করে ক্যালকুলেট করো। ওকে, আচ্ছা, এরপর যখন I1 I2 যখন তোমার ক্যালকুলেট করা শেষ, এরপর তুমি আনো যে এ আর বি এর মধ্যে হচ্ছে প্লাস মাইনাস VOC। আচ্ছা, এখন তুমি যদি এ আর বি এর মধ্যে যদি প্লাস মাইনাস VOC হয়, এবং তুমি এ থেকে একটু সুবিধার জন্য যদি নাম দেই, ধরো এই পয়েন্টটাকে হচ্ছে সি, এই পয়েন্টটাকে ডি, আর এই পয়েন্টটাকে যদি বি তো আসি, এবার তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো এই পাথে, যে এ থেকে সি, দেন সি থেকে ডি, দেন ডি থেকে বি, ফাইনালি বি থেকে এ, তাহলে তুমি দেখো তোমার ইকুয়েশন যা আসে, এ থেকে সি তে গেলে হচ্ছে 4I1 প্লাস সি থেকে ডি তে আসলে 5 ইন্টু I1 মাইনাস I2 প্লাস ডি থেকে বি তে আসলে প্লাস 12, আর বি থেকে যদি এতে যাই তাহলে ইলেকট্রোস ভোল্টেজ তো VOC, সো মাইনাস VOC। সো দেখো তুমি এখান থেকে ইজিলি ভি ওপেন সার্কিট ক্যালকুলেট করতে পারতেছো। ওকে, সো আমি এই পেজটা সেভ করে দিচ্ছি, যাদের যাদের দেখার ইচ্ছা আছে যদি দেখতে চাও, মানে এই টাইপের কোনো অ্যাসাইনমেন্টে অবভিয়াসলি এরকম একটা ম্যাথ থাকবেই মনে হয়, তুমি নিজেরা একটু দেখে নিও। হ্যাঁ, বলে ফেলো। এক্ষেত্রে আমরা তো মানে যে মানে রেজিস্টারের একটা আমার VOC টা মানে থাকবে, কিন্তু যদি আমরা এখানে কি কোনো পার্টিকুলার, হ্যাঁ 5 ওহমটা যদি আমার হইতো তাহলে তো আমার 12 ওহম তো আমি মানে পুরাটাকে তো উঠাই দিতে পারতাম না স্যার। 12 ভোল্ট, তুমি কারেন্ট ক্যালকুলেট করার সময় 12 ভোল্টকে উঠাতে পারতা, কিন্তু ভোল্টেজ ক্যালকুলেট করার সময় পারতা না। ওটাও করি, ধরো আমি তাহলে এটাতেই আসি, তুমি যেটা বললা সেটাতেই আসি। যদি সামহাও যদি এই ভোল্টেজটা যদি এখানে না হয়ে, ভোল্টেজটা যদি আমার এই 5 ওহমের অ্যাক্রসে হতো, যদি 5 ওহমের অ্যাক্রসে যদি দেই, তাহলে প্লাস মাইনাস ভি ওপেন সার্কিট ইকুইভ্যালেন্ট সার্কিটটুকুকে যদি আমি যদি ড্র করি, তাহলে আমার ফার্স্ট যেটা আসতো এদিকে, আচ্ছা আমি একটু ফার্স্ট এটা করে ফেলি, এইদিকে রেজিস্টার আছে, এদিকে রেজিস্টার আছে, এদিকে ধরো ওপেন টার্মিনাল, এদিকে হচ্ছে অনেকটা এরকম প্লাস মাইনাস 12 ভোল্ট, আর এদিকে হচ্ছে 1 ওহম, এদিকে হচ্ছে 10, এদিকে 4,
এদিকে 16, এদিকে 3 অ্যাম্পিয়ার। ওকে, সেক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে কি এই 12 ভোল্টটা তোমার কারেন্ট ক্যালকুলেশনের সময় কোনো ইম্প্যাক্ট আনতো না, কিন্তু ভোল্টেজ ক্যালকুলেশনের সময় 12 ভোল্টের ইম্প্যাক্ট চলে আসতো। তুমি যদি চিন্তা ভাবনা করে দেখো যে আমরা জানি যে একটা ভোল্টেজ সোর্সের আজ আমরা লাস্ট দিন তো না সুপারপজিশন থিওরেম আগে মনে বলছিলাম যে ভোল্টেজ সোর্স হচ্ছে এমন এক ধরনের কম্পোনেন্ট যার ভোল্টেজ তার মধ্যে থাকে, কারেন্টের ভ্যালু ডিপেন্ড করে লোডের উপরে। সো যদি তুমি ভোল্টেজকে যদি সার্কিটে কানেক্ট করো, যেমন উপরের সার্কিটটা ভোল্টেজ সোর্স সার্কিটে কানেক্টেড আছে, সে 12 আছে, তার একটা টার্মিনাল যেহেতু ওপেন, সো এই 12 ভোল্টেজ সোর্সটা কারেন্ট প্রোভাইড করতে পারবে না, কিন্তু ভোল্টেজ ঠিকই প্রোভাইড করবে। তো তুমি যদি এই জিনিসটা তো যদি সলভ করতে চাও, তাহলে আবার যদি আগের মতো যদি মেশ অ্যানালাইসিস মেথড যদি অ্যাপ্লাই করো, এটাকে ফার্স্ট মেশ I1 আর এটাকে আপাতত ভ্যানিশ ধরে এটাকে মেশ 2 হিসেবে I2 তুমি ক্যালকুলেট করতে পারো। মেশ অ্যানালাইসিস করার পর তুমি I1 আর I2 ক্যালকুলেট করলা, বাট তারপর যখন ওপেন সার্কিট ভোল্টেজ ক্যালকুলেট করবা, ভি ওপেন সার্কিট ভোল্টেজ ক্যালকুলেট করার সময় সময় তোমার 12 ভোল্টটাকে রাখতে হবে। যখন I2 ক্যালকুলেট করবা, ইকুয়েশন লিখবা, তখন 12 ভোল্টটা কখনোই আসবে না। 12 ভোল্টে I2 এর জন্য যখন তুমি লিখবা, তখন ডিরেক্ট আসবে 16 ইন্টু I2 মাইনাস I1 প্লাস 4 I2 প্লাস 1 ইন্টু I2 প্লাস 10 I2 ইকুয়াল টু 0 এরকম আসবে I2 এর জন্য। বাট তুমি যখন ভি ওপেন সার্কিটের জন্য যখন তুমি ইকুয়েশন লিখবা এদের এই লুপে অথবা এই লুপে, তখন তোমার 12 ভোল্টটা চলে আসবে। যেমন আমি যদি এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে এই ডিরেকশন যদি অ্যাপ্লাই করি, তাহলে 1 ইন্টু I2 প্লাস 10 ইন্টু I2 প্লাস ভি ওপেন সার্কিট। সো এই হচ্ছে ফ্যাক্ট। সো কারেন্ট সোর্সের ক্ষেত্রে এটা এত কমপ্লেক্স, ট্রিপল ডিপার্টমেন্টে থাকে, সিসি ডিপার্টমেন্টে এরকম থাকার চান্স কম। এই এখন যে সিচুয়েশনটা দেখো, তো আমি এই পেজটা অ্যাড করে দিচ্ছি, এই পেজটা পিডিএফ এ থাকবে, বাট এত কঠিন হয়তো থাকবে না। বাট যদি কেউ যদি জানতে চাও, তাহলে আনসার হচ্ছে যে ভোল্টেজ সোর্সের কাজ হচ্ছে ভোল্টেজ থাকবে, একটা ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট জিরো আসতেই পারে, বাট তার মানে এই না যে তার ভোল্টেজের ভ্যালু জিরো। সার্কিটে যদি কখনো ভোল্টেজ সোর্স এমন ভাবে থাকে যে ভোল্টেজ সোর্সের একটা টার্মিনাল ওপেন, সে সার্কিটে কোনো কারেন্ট প্রোভাইড করতে পারবে না। এই যে সিচুয়েশন, ভোল্টেজ সোর্সের সাথে কোনো লোড কানেক্টেড নাই, I2 এর ইকুয়েশন লিখবা ইন টার্মস অফ মেশ কারেন্ট, তখন ওই 12 ভোল্টটা আসবে না। কিন্তু যখন ওপেন সার্কিট ভোল্টেজ যখন ক্যালকুলেট করবা, তখন 12 ভোল্টের ইম্প্যাক্টটা আসবে। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থাকে, সবাই চ্যাট বক্সে নিজেদের আইডি গুলো লিখতে পারো, আর আমরা 11টা 7 বাজে আবার 11টা 10 আবার ক্লাস শুরু করবো। স্যার আপনি বলেছিলেন ব্রেকের মাঝখানে একটু চেক করে দিবেন। আমি তোমারটা চেক করার জন্যই ব্রেক দিচ্ছি। ওকে স্যার ও ফাতেহা বিনতে মাসুদ, ওর স্যার কারেন্ট চলে গেছে, ওর আইডি ও বসে ওর আইডিটা লিখে দিতাম, আমি কি আইডিটা লিখে দিব? ডিএলডি কোর্স আর ইলেকট্রনিক্স কোর্সে এমন দুজনকে পাইছি যে যারা আইডি লিখে গেছে। তো যখন কেউ যদি কারো ফ্রেন্ডের যদি এরকম নেটওয়ার্ক চলে যায়, জিজ্ঞেস করে তারপর আইডিটা লিখবা, এটাই বেটার। সে লিখবো কি? লিখে দাও। Okay,
শাফিন কিছুটা মনে হয় একটু কারেকশন দরকার পড়বে এখানে, আমি আর এরপরে যে ব্রেকটা থাকবে সেখানে তোমাকে অবশ্যই। দেখাই দেবো। তাহলে আমরা আমাদের আবার কন্টিনিউ শুরু করি। এখন আমাদের যেহেতু সিটি সিলেবাসের ব্যাপারে বলা ছিল যে থেভেনিস ম্যাক্সিমাম পাওয়ার পর্যন্ত নরমালি রাখবো, এখন তারপর আমি এটা বলছিলাম যে তোমাদের ইচ্ছা, তোমাদের যদি আর নর্টনস থিওরামটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে, তোমরা যদি চাও নর্টনস থিওরাম ইনক্লুড করে নিতে পারো, কারণ আলটিমেটলি নর্টনস থিওরাম কিন্তু থেভেনিস থিওরামেরই কিন্তু পার্ট। তো আমার কাছে মনে হয় যে সিটিতে সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন আর থেভেনিন নর্টন এই চারটা মনে হয় রাখতে পারো, কারণ আমি অ্যাসাইনমেন্ট যা যা দিব সেগুলো আসলে একটা সার্কিটেই থেভেনিন আর নর্টন অ্যাপ্লাই করতে হবে। কালকে তো থেভেনিনের জন্য কোনো প্র্যাকটিস প্রবলেম দেওয়া হয়নি, তো আমি নর্টন শেষে আজকে এই এখন কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব। তো এখন যে প্র্যাকটিস প্রবলেম গুলো দিব এটার জন্য তোমাকে আসলে ওই যেই এক্সারসাইজ গুলো দিব নর্টনের জন্য সেটাই আসলে তোমাকে থেভেনিন থিওরামের জন্য আসলে সেম সার্কিটের জন্য থেভেনিন আর নর্টন থিওরাম অ্যাপ্লাই করতে হবে। সো আমার মনে হয় যে নর্টন থিওরামটা যেহেতু থেভেনিনেরই, তো থেভেনিন থিওরামই বলা যেতে পারে। So আমার কাছে মনে হয় যে সিটি সিলেবাসে নর্টন থিওরামটুকু রাখা যায়, ম্যাক্সিমাম পাওয়ার থাকলো না, ওটা বাদ পুরোপুরি দিলাম। বাট আমার কাছে মনে হয় যে চাইলে আমরা নর্টন থিওরামটা সিটিতে রাখতে পারি। যদি কারো অবজেকশন থাকে তাহলে বলতে পারো যে সিটি সিলেবাস সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন, থেভেনিন প্লাস নর্টন। কারো যদি কোনো প্রবলেম মনে হয় বা সিলেবাস বেশি হয়ে যাচ্ছে বলতে পারো। আর স্যার, স্যার কি আছে? বলতে জি থাকেন। স্যার, আমার মার্কস তো এখনো আপডেট হয়নি। আপডেট করা হয়নি, মনে হয় 2.5 বা 3 এরকম কিছু একটা পারবে। সো তুমি তাহলে থেকো, আজকে ক্লাস শেষে তোমাকে দেখাই দিব। আচ্ছা স্যার। এগেইন এই পেজটা হয়তো পিডিএফ এ থাকবে না, বাট ভিডিওতে তো অবভিয়াসলি আছেই, চাইলে কেউ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে আমি জাস্ট একটু বলে দেই যে এখানে ওই আর্টিকেল 4.5 আর 4.6 তো আমাদের হচ্ছে থেভেনিন আর নর্টন থিওরামটুকু আছে। তুমি যদি এই এক্সারসাইজ গুলো তোমাকে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে হবে, কথা যে আসতেছে না। এক্সারসাইজ গুলো মার্ক করা আছে শুধুমাত্র এগুলোই তোমাকে কথা অ্যাসাইনমেন্ট হিসেবে আটকে সাবমিট করতে হবে। আর কষ্ট স্যার করে খুঁজছো। ভিডিও আসতেছে। জি স্যার, আচ্ছা এখন কি ঠিক আছে? আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা, তোমাকে যে কাজটা করতে হবে অ্যাসাইনমেন্টের জন্য যতগুলো এক্সারসাইজ দেয়া আছে সবগুলোই তোমাকে থেভেনিন আর নর্টন দুটোই করতে হবে। তুমি যদি এই অ্যাসাইনমেন্টে যে এক্সারসাইজ যে কোশ্চেন গুলো দেওয়া আছে তুমি যদি এখানে যাও তাহলে দেখবা হয়তো অনেক জায়গায় লেখা আছে যে অ্যাপ্লাই থেভেনিনস থিওরাম আর অ্যাপ্লাই নর্টনস থিওরাম। তোমার কাজ হচ্ছে থেভেনিন নর্টন দুটোই অ্যাপ্লাই করা প্রত্যেকটা এক্সারসাইজের ম্যাথের জন্য। এক্সারসাইজে যতগুলো ম্যাথ আমি যেখানে প্র্যাকটিস করতে দিলাম তোমার কাজ হচ্ছে প্রত্যেকটাতেই থেভেনিন নর্টন দুটোই অ্যাপ্লাই করা।
থেভেনিন নর্টন দুটোই অ্যাপ্লাই করা মানে কাজ কিন্তু সেম, মানে তুমি আগে থেভেনিন ক্যালকুলেট মানে অ্যাপ্লাই করবা, দেন সেটাকে নর্টনে কনভার্ট করবা। সো এই যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া আছে এগুলো তুমি থেভেনিন নর্টন দুটো ধরেই করবা। ওখানে ওই যেই মানে বইয়ের মধ্যে এক্সারসাইজে যে তোমাকে যা লেখা আছে ওখানে হয়তো লেখা থাকতে পারে যে শুধুমাত্র থেভেনিন অ্যাপ্লাই করো বা শুধুমাত্র নর্টন অ্যাপ্লাই করো, বা অনেক কোশ্চেনে দেয়া আছে যে থেভেনিন নর্টন দুটোই অ্যাপ্লাই করো। ওটা ফ্যাক্ট না, তোমাকে যেই প্যারামিটারের ভ্যালু ক্যালকুলেট করতে বলবে তুমি ওটা থেভেনিন দিয়েও ক্যালকুলেট করবা, নর্টন দিয়েও ক্যালকুলেট করবা। এই হচ্ছে আর কি আমাদের অ্যাসাইনমেন্ট। সো যদি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই পেজটার, কারণ এটা হয়তো পিডিএফ এর মধ্যে থাকবে না, সেই পেজটার স্ক্রিনশট নিয়ে রাখো। আমাদের ডিসি সার্কিটের পার্টে সিলেবাস যা আছে তার মধ্যে শুধু আরেকটা টপিকই বাকি আছে, যেটা শেষ করি, যেটা শেষ করে আমরা তারপর হচ্ছে এসি সার্কিটের কনসেপ্টের দিকে চলে যাব। তো এই ডিসি সার্কিটের পার্টটুকু শেষ করে একটা ব্রেক দিব, তারপর এসি সার্কিটটুকু শুরু করব। এসি সার্কিটে হয়তো আমরা আজকে সিলেবাস শুরু করতে পারবো কিনা জানি না, কিন্তু এসি সার্কিট পড়ানোর জন্য টোটাল 3টা কম্পোনেন্টের ব্যাপারে একটু আইডিয়া দরকার পড়বে, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এইগুলো আর কি হয়তো আজকে আমরা ডিসক্রাইব করার ট্রাই করব। বাট এই এখন এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের পর আরেকটা ব্রেক থাকবে আর কি। সো আমরা এই যে বলছিলাম যে আমরা টোটাল 5টা থিওরাম পড়বো। 5টা থিওরামের মধ্যে ফার্স্ট যেটা পড়ছিলাম সেটা ছিল সুপারপজিশন থিওরাম, সেকেন্ড ছিল সোর্স ট্রান্সফরমেশন, থার্ড যে টপিক ছিল সেটা হচ্ছে থেভেনিনস থিওরাম, ফোর্থ থিওরাম ছিল নর্টনস থিওরাম, এন্ড ফাইনালি আমরা লাস্ট যে থিওরামটুকু এখন পড়বো সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। লাস্ট আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। এটা মনে হয় আমাদের বইয়ের আর্টিকেল 4.8 এ মনে হয় আছে এটা। তো নর্টনস থিওরাম যেমন আমরা থেভেনিনস থিওরাম থেকে ইজিলি নিয়ে আসতে পারি, তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটাও আমরা ওই থেভেনিনের সাথেই রিলেটেড আর কি। আচ্ছা, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম জিনিসটা কি যদি আমরা বোঝাতে চাই, তাহলে একটা ফ্যাক্ট হচ্ছে আমাদের বাসা বাড়িতে আমরা এটা নর্মালি একটু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা একটু এটার একটু অ্যাপ্লিকেশন বেশি দেখে আমরা এটা নর্মালি একটু চিন্তা ভাবনা করি যে এটা কি রকম কাজে লাগতে পারে আমাদের। ধরো কথার কথা তোমার বাসায় লাইট বাল্ব কানেক্ট করার জন্য তোমাকে একটা বাল্ব কিনতে হবে। তো তুমি মার্কেটে গেলা, মার্কেটে যাওয়ার পর তুমি দেখতে পেলা যে সেখানে অনেক ওয়াটের বাল্ব আছে। ধরো সেখানে হচ্ছে আগের যুগের রেফারেন্সে যদি জানি 50 ওয়াট আছে, 25 ওয়াট আছে, আর এটা ধরো হচ্ছে 100 ওয়াটের বাল্ব আছে। এখন ধরা যাক তোমার বাসায় তোমার রুমের মধ্যে আমরা কত ওয়াটের বাল্ব কানেক্ট করব সেটা আসলে মেইনলি ডিপেন্ড করে আমার রুমের সাইজ কিরকম। যদি রুমের সাইজ খুব ছোট হয় তাহলে সেখানে 100 ওয়াটের বাল্ব দেওয়াটা পুরাই লস। ধরো তোমার বাসায় তোমার রুমটা এমন, এগুলো হচ্ছে আগের ওই যে হলুদ কালারের ফ্লোরোসেন্ট বাল্বগুলোর কথা বলতেছি আর কি। ধরা যাক তোমার বাসায় যে রুম আছে তুমি দেখলা যে সেই রুমটাতে 50 ওয়াটের লাইট বাল্ব কানেক্ট করলেই রুমটাতে মোটামুটি ইনাফ লাইটিং ফ্যাসিলিটি চলে আসে, 50 ওয়াটের লাইট বাল্ব কানেক্ট করলেই ইনাফ। এখন তোমার কাছে মনে হলো যে আমি যদি 50 ওয়াটের লাইট বাল্ব যদি কানেক্ট না করে, তোমার কাছে মনে হলো যে 50 ওয়াট দিতে হবে, আমি 100 ওয়াটের বাল্ব নিব। তো 100 ওয়াটের লাইট বাল্ব যদি নাও, তাহলে ফ্যাক্ট হচ্ছে কি যে 50 ওয়াট নিলা তোমার রুমে কানেক্ট করলা, আবার তুমি 100 ওয়াট নিলা সেটা কানেক্ট করলা। অবভিয়াসলি 100 ওয়াটের লাইট বাল্ব কানেক্ট করলে তোমার এফিসিয়েন্সি বেশি হবে, এফিসিয়েন্সি তো না মানে আউটপুটে লাইট এনার্জি বেশি পরিমাণে পাওয়া যাবে যদি তুমি 50 ওয়াটের জায়গায় 100 ওয়াটের লাইট বাল্বকে কানেক্ট করো, খুবই স্বাভাবিক। বাট আরেকটা জিনিস একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শুধুমাত্র লাইট আউটপুটে বেশি আসবে সেটাও তো না, তোমাকে তো ইলেকট্রিসিটি বিলটুকু মাথায় রাখতে হবে। তুমি জানো যে একটা ডিভাইসের পাওয়ার যত বেশি সেটা তত বেশি পাওয়ার কনজিউম করে, তত বেশি ইলেকট্রিসিটি বিল সেখান থেকে আসে। তো তোমার রুমে যদি 50 ওয়াটের লাইট বাল্ব তুমি কানেক্ট করো
আর সেই 50 ওয়াটের লাইট বাল্বের যে পরিমাণ আলো দিচ্ছে সেটাতে যদি তোমার ইনাফ হয়ে যায়, তুমি সেই রুমটাতে যদি 100 ওয়াটের বাল্ব কানেক্ট করো, তাহলে অবভিয়াসলি 100 ওয়াটের বাল্বের জন্য বেশি পরিমাণে ইলেকট্রিসিটি বিল তোমাকে পে করতে হবে। তো এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম হচ্ছে অনেকটা ইলেকট্রিসিটি বিলের সাথে রিলেটেড, যে আমরা কখন ম্যাক্সিমাম পাওয়ার চাই, ম্যাক্সিমাম পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই সব নিয়েই হচ্ছে তোমার হচ্ছে এই লাইট বাল্ব এই সরি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের কাজ। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা যদি আমরা যদি একটু যদি শর্টে যদি বলি, তাহলে হচ্ছে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম বলতিছে যদি তুমি একটা সার্কিটের সাথে একটা রেজিস্টর, একটা সার্কিটের একটা পার্টিকুলার রেজিস্টর যার নাম ধরা যাক হচ্ছে আর এল, একটা সার্কিটের একটা পার্টিকুলার রেজিস্টর যার নাম হচ্ছে আর এল, যদি তুমি আর এল এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট সার্কিট যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আসো, মানে আর এলটা একটা সার্কিটের পার্ট ছিল, সেই সার্কিটটাকে সিম্পলিফাই করে তুমি যদি তার যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আসো, তাহলে তার ইকুইভ্যালেন্ট সার্কিটটা অনেকটা তো এরকম হয়ে যাবে। এখন ফ্যাক্ট হচ্ছে তুমি একটা নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট সার্কিট ধরো যে বিশাল বড় নেটওয়ার্কের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আসলে অনেকটা এরকম হলো। আচ্ছা, তুমি এখানে একটা তোমার টার্গেট হচ্ছে হচ্ছে লাইট বাল্ব কানেক্ট করতে হবে, ফার্স্ট হচ্ছে রেজিস্টার কানেক্ট করতে হবে। তো রেজিস্টারের কাজ হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব করা। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম বলে যে তুমি যদি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম না, এখানে খুবই স্বাভাবিক যে তুমি যদি আর এল এর ভ্যালু ধরো, তুমি ধরো নিজে চেঞ্জ করতেছো এবং দেখতে যাচ্ছ আর এল এর রিসপেক্টে, মানে আর এল এর ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে পাওয়ার কিভাবে চেঞ্জ হয়। তো আমি যদি একটু যদি শুধু বেসিক থিওরির দিকে যদি যাই, তাহলে একটু হালকা বলি। ধরো তুমি চাচ্ছ পাওয়ার কে প্লট করতে চাচ্ছ আর এল এর রিসপেক্টে, ধরা যাক শুরুতে আর এল এর ভ্যালু তুমি 0 সেট করছো, জাস্ট গ্রাফটা কিরকম আসে দেখাচ্ছি। আর এল এর ভ্যালু যদি 0 সেট করো, তার মানে এটা একটা শর্ট সার্কিট, আর শর্ট সার্কিট মানে তার অ্যাক্রসে কোনো ভোল্টেজ থাকবে না, আর ভোল্টেজ যদি 0 হয় তাহলে অবভিয়াসলি পাওয়ার পি ইকুয়াল টু ভি এল ইন্টু আই এল, পাওয়ারও তো 0 হয়ে যাবে। সো গ্রাফ যদি প্লট করো তাহলে আর এল এর ভ্যালু যখন 0 তখন পাওয়ারও 0 হবে আর কি। আবার ধরো তোমার এখানে আর এর ভ্যালু তুমি বাড়াতে বাড়াতে আর এল এর ভ্যালু ইনফিনিটি করে দিলা। আচ্ছা, কারণ আর এল এর ভ্যালু ইনফিনিটি মানে কি হিউজ পরিমাণে রেজিস্ট্যান্স, আর আর এল এর ভ্যালু ইনফিনিটি মানে সেটা হচ্ছে ওপেন সার্কিট, আর আর এল এর ভ্যালু ইনফিনিটি ওপেন সার্কিট মানে সেখানে কোনো ধরনের কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ ওপেন সার্কিটে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না, 0। তো তুমি তখন যদি পাওয়ার ক্যালকুলেট করো, পাওয়ার তো ভি এল ইন্টু আই এল, সো কারেন্ট 0 মানে সেখানে পাওয়ার 0। তাহলে খেয়াল করে দেখো যে আর এল এর যদি গ্রাফ প্লট করি, আর এল এর ভ্যালু 0 হলে পাওয়ার 0, আবার আর এল এর ভ্যালু যদি অনেক ইনফাইনাইট হয় সেখানে পাওয়ার 0। বাট আর এল এর যদি একটা নন জিরো বলে ধরো 1 ওহম 2 ওহম দাও, তখন তো কিছু একটা পাওয়ার যাবে। সো দেখা যাবে যে আর এল এর তোমার গ্রাফটা যদি প্লট করি পি এল এর রেসপেক্টে, তাহলে এই হচ্ছে গ্রাফ চলে আসে অনেকটা এরকম। মানে তুমি একটা রেজিস্টরের ভ্যালুকে যদি ভ্যারি করো এবং দেখো যে রেজিস্টরটা কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে, তাহলে শুরুতে যখন রেজিস্টরের ভ্যালু 0 তখন তার পাওয়ার 0, আর রেজিস্টার ভ্যালু যখন ইনফিনিটি তখনও তার পাওয়ার 0। তো শুরুতে যদি 0 হয় আর শেষে যদি 0 হয়, তার মানে একটাই তো পসিবল যে পাওয়ারটা ধীরে ধীরে ম্যাক্সিমাম পজিশনে গেছে, তারপর ধীরে 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 কমে গেছে আর কি। আচ্ছা, সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের কাজ হচ্ছে যে এইটাই ডিটেক্ট করা যে এই সার্কিটে আর এল এর ভ্যালু কত ইউজ করলে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম এটাই বলে যে এই সার্কিটে আর এল এর ভ্যালু কত ইউজ করলে আমি আর এলটা ম্যাক্সিমাম পাওয়ার আমাকে আউটপুটে দিতে পারবে, সেটাই হচ্ছে আর কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের কাজ। সো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম বলতিছে ফর ম্যাক্সিমাম পাওয়ার absorbed by RL, RL যদি ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করতে চায় তাহলে RL শুড বি ইকুয়াল টু R থেভেনিন। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম বলে যে RL এই লোডটাকে আমি যদি ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করাতে চাই, তাহলে RL এর ভ্যালু R থেভেনিনের সমান হতে হবে, আর সেই ম্যাক্সিমাম পাওয়ারের অ্যামাউন্ট হবে পি ম্যাক্সিমামের অ্যামাউন্ট হবে, এটা ডেরিভেশন আছে সেটা আমরা করাচ্ছি না, ভি থেভেনিন স্কয়ার ডিভাইড বাই 4 আর থেভেনিন। আচ্ছা, এটা যদি এখন আমরা যদি এক্সাম্পল বলি, তাহলে ধরো কথার কথা তুমি আরএল এর জায়গায় একটা লাইট বাল্ব কানেক্ট করতে চাচ্ছ। তো এখান থেকে
থেকে আমি জানি যে সার্কিটের কনসেপ্ট থেকে যে আমি যে কোনো অ্যামাউন্টের লাইট বাল্ব কানেক্ট করলেই যে ম্যাক্সিমাম পাওয়ার পাবো, তাহলে তো কোনো পাওয়ারই পাওয়া যাবে না। কিন্তু একটা রেজিস্ট্যান্সের পার্টিকুলার ভ্যালু আছে যে যেই পয়েন্টের জন্য ম্যাক্সিমাম পাওয়ার পাবো। তো তুমি একটা খেয়াল করে দেখলা যে তুমি তোমার লাইট বাল্বটাকে সরাই দিলা, ধরো তোমার হচ্ছে বাকি যে তার আছে সেখানে ধরো তুমি কোনোভাবে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার কথা, RL ইকুয়াল টু 50 ওহম, এত ওহমের যদি একটা লাইট বাল্ব যদি কানেক্ট করো তাহলে তোমার বাসার লাইট বাল্বটা ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে জ্বলবে। তো ফ্যাক্ট হচ্ছে আমরা রিয়েল লাইফে যদিও ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম পড়তেছি, আসলে রিয়েল লাইফে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম চাই না। কারণটা হচ্ছে আমরা বাসাবাড়ি থেকে এখানে 50 ওয়াটের বাল্ব কানেক্ট করি আর 100 ওয়াটের বাল্ব কানেক্ট করি, আমরা কখনো এটা দেখি না যে এই লাইট বাল্বটা আমাকে ম্যাক্সিমাম আউটপুট দিচ্ছে নাকি দিচ্ছে না। আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমার কাজ চলতেছে কিনা। ধরো তুমি সার্কিট অ্যানালাইজ করে দেখলা যে আমি এমন লাইট বাল্ব যদি এখানে কানেক্ট করি যার ভ্যালুটা RThevenin এর সমান, তাহলে আমার লাইট বাল্বটা ম্যাক্সিমাম পরিমাণ আলো আমাকে দিবে, সো রুমটা খুব বেশি ইন্টেন্সিটিতে চলে যাবে। বাট ওই পর্যন্ত আসলে আমাদের যাওয়ার কোনো দরকার নেই। কারণটা হচ্ছে যদি ম্যাক্সিমাম পাওয়ার যদি আমাকে না দেয়, যদি এইরকম পজিশনে কোনো যদি পাওয়ার দেয় এবং সেটাতে যদি আমার রুমের যদি কাজ চলে যায়, তাহলে তো আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম তো কাজে লাগতেছে না। সো যদি কোশ্চেন করি ধরে এরকম, এটা এক্সামে আসবে না, জাস্ট বলতেছি যে ম্যাক্সিমাম ট্রান্সফার থিওরাম আমাদের রিয়েল লাইফে কাজে লাগে কিনা, তো ফার্স্ট আনসার হচ্ছে আমার যে বাসা বাড়িতে যে পিডিবি বা পিজিসিবির যে লাইন আসে এখান থেকে আমি আসলে ম্যাক্সিমাম পাওয়ার চাই না। কারণটা হচ্ছে কি, পাওয়ার যত বেশি হবে ইলেকট্রিসিটি বিল তত বেশি হবে। তো তোমাকে এখানে যে RL ইকুয়াল টু RThevenin এই ভ্যালুর বাল্বই কানেক্ট করতে হবে এটা তো ম্যান্ডেটরি না। আমার তো ম্যাক্সিমাম পাওয়ার না হলেও আমি যদি ম্যাক্সিমাম পাওয়ার থেকে কম পাওয়ারে যদি আমার রুমে যদি কাজ চলে যায়, তাহলে তো ম্যাক্সিমাম পাওয়ারে আমার যাওয়ার দরকার নেই। কারণ ধরো তোমার রুমে এখন যে পরিমাণ আলো আছে তাতেই তোমার জন্য ইনাফ, তাহলে খামোখা ম্যাক্সিমাম পাওয়ারের দিকে তোমার যাওয়ার দরকার কি, তোমার যদি এখনই কাজ চলে যায়। কারণ পাওয়ার যত বাড়বে ইলেকট্রিসিটি বিলটা তত বেশি বাড়বে। ধরো এই ম্যাক্সিমাম পাওয়ার কথা ছিল হচ্ছে 400 ওয়াট, 100 ওয়াটে যদি তোমার রুমে যদি কাজ হয়ে যায় তাহলে 400 ওয়াটের দিকে তোমার যাওয়ার দরকার কি, কারণ 400 ওয়াটে গেলে তো তোমাকে ইলেকট্রিসিটি বিল বেশি দেওয়া লাগবে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। বাট একটা হচ্ছে কি, আমরা রিয়েল লাইফে ম্যাক্সিমাম পাওয়ার হয় সেই জায়গাগুলোতে চাই না যেখানে ইলেকট্রিসিটি বিল পে করতে হয়। বাট যদি কখনো এমন হয় যে এমন কোনো কেস থাকে যেখানে আমাকে ইলেকট্রিসিটি বিল পে করতে হবে না, সেখানে আমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরো আমার বাসা বাড়িতে যে লাইটটা জ্বলতেছে এই লাইটটা যদি ইলেকট্রিসিটি লাইন মানে ওই 3 ফেজ লাইন থেকে যদি আসে, তখন তো আমাকে বিল পে করতে হবে, তখন আমি চাবো না যে এই লোডটা ম্যাক্সিমাম পাওয়ার আমাকে আউটপুটে দিক। বাট যদি এমন হয় যে এই লাইট বাল্বটাকে তুমি সোলার প্যানেল দিয়ে চালাচ্ছ, সোলার প্যানেল অনেকে জানো কিনা জানি না, যে ওটাকে বাংলায় অনেক কি যেন বলে, সৌর বিদ্যুৎ মনে হয়। সানলাইট দেখবা যে বিশাল বড় বড় গ্রিন কালারের প্যানেল থাকে, সানলাইট যখন এই সোলার প্যানেলের উপর পড়ে, সোলার প্যানেলটা তোমার ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে। তো খেয়াল করে দেখো, তুমি যদি এই ভোল্টেজ সোর্সটা যদি পিডিবি লাইন না হয়, ভোল্টেজ সোর্সটা যদি সোলার প্যানেল হয়, সোলার প্যানেল থেকে তুমি যত পরিমাণে পাওয়ার নাও না কেন সেটার জন্য তোমাকে তো আর বিল পে করতে হবে না, কারণ সোলার প্যানেল ইলেকট্রিসিটি জেনারেট করে হচ্ছে সানলাইটকে অ্যাবজর্ব করে সেটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে। সো যদি তুমি এই লাইট বাল্বটাকে সোলার প্যানেল দিয়ে যদি চালাতে চাও, তখন তোমার টার্গেট থাকবে এখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে আসা। বাট এটার জন্য যদি এমন হয় যে সাপ্লাই লাইনটা যদি এমন হয় যার জন্য তোমাকে পে করতে হচ্ছে, তখন আর কি আমরা ম্যাক্সিমাম পাওয়ার রিয়েল লাইফে চাই না, যেটাতে আমাদের কাজ চলবে সেটাই আর কি আমাদের কাজ। সো অনেক কিছু বললাম, সেটা আসলে এই কোর্সের মানে খুব বিষয় তো না জানলেও চলতো, বাট আমরা এখন একটা ম্যাথ পুরোপুরি সলভ করবো না, বাট এমনিতে দেখাবো যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের ম্যাথ গুলো কি টাইপের হতে পারে। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের ম্যাথ গুলো কি রকমের হতে পারে তার জন্য একটা সার্কিট আমি নিলাম এবং কোশ্চেনটা লিখি। ফার্স্ট কোশ্চেন ধরে এরকম আসতে পারে, ফাইন্ড আর ফর ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্পশন। আর সেকেন্ড বললো ক্যালকুলেট ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব বাই আর। আমরা তো জানি যে রেজিস্টারের ভ্যালু যদি চেঞ্জ করি তাহলে রেজিস্টারের পাওয়ার অ্যাবজর্পশনের অ্যামাউন্টটুকু ধীরে ধীরে চেঞ্জ হবে, কারণ আমরা জানি পাওয়ার পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। সো যদি তুমি যদি রেজিস্টারকে যদি চেঞ্জ করো তাহলে তো পাওয়ারও তো চেঞ্জ হয়ে যাবে। তো সেই তোমাকে বলছে যে আর এর ভ্যালু কত হলে এই সার্কিট থেকে আরটা ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করবে, আর যে ম্যাক্সিমাম পাওয়ারটা অ্যাবজর্ব করবে সেই ম্যাক্সিমাম পাওয়ারের ভ্যালু কত সেটা ক্যালকুলেট করতে বলবে। এই টাইপের কোশ্চেন। তো একটু আগে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম থেকে জানি যদি আর যদি ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করে তাহলে আর এর ভ্যালু RThevenin এর সমান হতে হবে। তো ফার্স্ট কোশ্চেন যেটা তোমাকে করছে যে ফাইন্ড আর ফর ম্যাক্সিমাম পাওয়ার,
যদি এই সার্কিটের রেজিস্টর আরটা যদি ম্যাক্সিমাম পাওয়ার যদি অ্যাবজর্ব করে, তাহলে আর এর ভ্যালু কত হতে হবে? তাহলে থিওরিটিক্যালি আমি জানি যে আর এর যদি ম্যাক্সিমাম পাওয়ার অ্যাবজর্ব করতে চাই, তাহলে আর এর ভ্যালু আর থেভেনিনের সমান হতে হবে। আর আর এর ভ্যালু আর থেভেনিনের সমান হওয়া মানেই তো তোমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্লাই করা। তার মানে তুমি যখনই এক্সামে দেখবা যে যখন তোমাকে বলবে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম অ্যাপ্লাই করতে, তার মানে সহজ ব্যাপার হচ্ছে তোমাকে আগে থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করতে হবে। যখন সার্কিটে তোমাকে বলবে যে ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আর এর ভ্যালু কত বা সেই ম্যাক্সিমাম পাওয়ারটুকুই কত, তাহলে তোমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, এই সার্কিটটাকে সিম্পলিফাই করে আগে তোমাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসতে হবে। সো আমি এই সার্কিটটা পুরোপুরি সলভ করাচ্ছি না, কারণ বাট ম্যাক্সিমাম পাওয়ারের জন্য যদি থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করতে দুটো ওপেন টার্মিনাল দরকার, তাহলে যেহেতু আর কে নিয়ে আমি ডিল করতেছি, আর কে ভ্যানিশ করে দিবা। আর কে যদি ভ্যানিশ করে দাও, তাহলে সার্কিটটা অনেকটা এরকম হয়ে যাবে। আমি শুধু একটা রাফ সার্কিট ড্র করে দিচ্ছি। তো সার্কিটটা যদি এরকম হয়ে যায়, আর কে ভ্যানিশ করে দিলে এই তো দুটো ওপেন টার্মিনাল চলে আসবে, এ আর বি। তুমি এ আর বি এর অ্যাক্রসে ওপেন টার্মিনাল অ্যাক্রসে থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করে এটাকে তুমি একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে আসবা, একটু আগে আমি যেভাবে করলাম। সো এ আর বি এর অ্যাক্রসে যদি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি ক্যালকুলেট করতে পারো, তাহলে তুমি তো সেখান থেকে ভি থেভেনিনের ভ্যালু জানো আর আর থেভেনিন ভ্যালু জানো। এবার তোমার কাজ হচ্ছে এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে কোশ্চেন নাম্বার এ আর বি এর আনসার দেয়া। সো ফার্স্ট বলছে আর ইকুয়াল টু হোয়াট, আর ইকুয়াল টু আর থেভেনিন। আর সেকেন্ড বলছে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের অ্যামাউন্ট কত হবে। আমরা একটু আগে দেখলাম যে ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভি থেভেনিন স্কয়ার ডিভাইড বাই 4 আর থেভেনিন। সো তুমি যদি থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করো, ভি থেভেনিনও তো তোমার নোন কোয়ান্টিটি, আর থেভেনিনও নোন কোয়ান্টিটি। সো এই ভ্যালুগুলো বসায় দিয়ে তুমি আর আর পি ম্যাক্স এর ভ্যালু ক্যালকুলেট করবে। সো যদি এক্সামে যদি ম্যাক্সিমাম পাওয়ারের কোশ্চেন যদি থাকে, তাহলে মোটামুটি শিওর থাকো যে সেটা থেভেনিনের সাথেই থাকবে, কারণ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম তো আসলে থেভেনিনস থিওরাম। থেভেনিনস থিওরাম থেকে সার্কিটটা সিম্পলিফাই করা, তারপরে সেখান থেকে আর আর পি ম্যাক্স এর ভ্যালু ক্যালকুলেট করা। সো তুমি যদি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের ম্যাথ যদি এক্সামে যদি থাকে, তাহলে মোটামুটি শিওর যে সেম সার্কিটে তোমাকে থেভেনিনস থিওরাম অ্যাপ্লাই করতে বলবে এবং ওই সার্কিটে তোমাকে ম্যাক্সিমাম পাওয়ার থিওরাম অ্যাপ্লাই করতে বলবে। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আমি কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করতে দেই। আবারও বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম আমাদের ক্লাস টেস্টের জন্য থাকবে না। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটুকু আমাদের ক্লাস টেস্টের জন্য থাকবে না, বাট এখান থেকে এটা যেহেতু মিডের মধ্যে থাকবে, কিছু প্র্যাকটিস আমাদের এখানে করতে হবে। সো এক্সাম্পল যদি বলি, সরি 63 না 66, ভয়েস কি শোনা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সরি, আমার কোনো কারণে স্ক্রিন দেখা যাচ্ছে না। নোটপ্যাড ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন ক্লোজ হয়ে গেছে। একটু ওয়েট করো, আমি যদি চাও তাহলে আমি বলতেছি, তোমরা একটু কষ্ট করে লিখে নিতে পারো। স্ক্রিন একটু হালকা প্রবলেম হচ্ছে, তো তোমরা লিখে নিতে পারো। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের জন্য তোমরা যেটা সলভ করবা, এক্সাম্পল 4.13। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের জন্য তোমরা যেটা সলভ করবা সেটা হচ্ছে এক্সাম্পল 4.13। জি স্যার। আমি আচ্ছা সরি সরি, এখন আর দরকার নেই, আমি এখানে পেয়ে গেছি এক্সাম্পল 4.13। আর একটা হচ্ছে, এটা হচ্ছে 66। ওকে, ডিসপ্লে কি দেখা যাচ্ছে এখন? না স্যার। ওকে, দেখা যাচ্ছে স্যার। যাচ্ছে স্যার। দেখা তো যাওয়ার কথা, কারণ আমার এখানে তো শো করতেছে যে প্রেজেন্টেশন হচ্ছে। স্যার আমারই মনে হয় প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। তাহলে যারা যারা আছো স্ক্রিনশট নিয়ে রাখো এই পেজটার। যে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের জন্য একটা এক্সাম্পল আর দুটো এক্সারসাইজ প্র্যাকটিস করবা। আমি এখানে খুব বেশি দিচ্ছি না, কারণটা হচ্ছে যেহেতু আমরা প্রচুর থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরামের জন্য বেশ কিছু প্রবলেম দেয়া আছে। সো এখান থেকে আর আলাদাভাবে আমি বেশি করে বাড়ানো হচ্ছে না। এবং একটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার থেকে অ্যাসাইনমেন্টের জন্য কিছু করা লাগবে না। এখানে যে এক্সারসাইজ গুলো আছে এই দুটো অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে হবে না।
অ্যাসাইনমেন্ট হিসেবে তুমি থেভেনিনস এর গুলো দিবা, নর্টনস এর গুলো দিবা, সোর্স ট্রান্সফরমেশনটা দিবা, সুপারপজিশনটা দিবা, কিন্তু ম্যাক্সিমাম পাওয়ারের এই যে দুটো আছে এক্সারসাইজ, এগুলো প্র্যাকটিস করবা নিজেরা, এটা অ্যাসাইনমেন্টের জন্য এটা দেয়া লাগবে না, কারণ এমনিতে অ্যাসাইনমেন্ট অনেক হয়ে যাচ্ছে, এবং যেহেতু থেভেনিনস থিওরাম তুমি সলভ করবাই, সো হোপফুলি তুমি ম্যাক্সিমাম পাওয়ার পারবা। সো তোমরা প্র্যাকটিস করো, এটা অ্যাসাইনমেন্টে দিতে হবে না, বাট নিজেরা কষ্ট করে প্র্যাকটিস করো। সো এই ছিল হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম পর্যন্ত, এবং আমাদের ডিসি সার্কিটের সিলেবাস শেষ। আমরা একটু পরে এসি সার্কিটের সিলেবাস শুরু করবো, তার আগে একটু ব্রেক দিব। বাট আবারও বলে দিচ্ছি যে আমাদের নেক্সট ক্লাসে সানডেতে ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে আপ টু নর্টনস থিওরাম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামটা আমাদের ক্লাস টেস্টের সিলেবাসে থাকবে না। আমরা 11:40 আবার ক্লাস শুরু করবো। শাফিন, কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে যেটা আছে ক্যালকুলেশন গুলো চেক করে দেখো, ক্যালকুলেশন ঠিক আছে কিনা। ফার্স্ট অফ অল, এই সার্কিটে I1 I2 ভ্যালু গুলো নেগেটিভ আসার চান্স না, খুব একটা হওয়ার কথা না। I2 এর ভ্যালু যে তোমার যে নেগেটিভ আসছে, এটা মনে হয় মাইনাস আসা উচিত না, কারণ ভোল্টেজ সোর্সের লোকেশন যে আমার কাছে মনে হচ্ছে না I2 এর ভ্যালু নেগেটিভ আসতে পারে। তুমি ইকুয়েশন গুলো লিখা এবং সলিউশনটা দেখে নিও। জি স্যার, আমি KVL এর। আমি অ্যাকচুয়ালি মানে নেগেটিভটা নিয়ে একটু ইয়াতে আছি স্যার, হ্যাঁ, এই জন্য। নেগেটিভ হবে না, কারণ তুমি নিজে চিন্তা ভাবনা করে দেখো, সোর্স থেকে তো কারেন্ট প্রোভাইড করবে, তাই না? তো এই 12 ভোল্ট থেকে ফার্স্টে 6 ওহমের মধ্যে আসবে, সেখান থেকে দুটো পার্টি স্প্লিট হয়ে 3 এর মধ্যে একটা যাবে, 5 এর মধ্যে দিয়ে একটা যাবে। সো 5 এ ভি নট এর পজিটিভ টার্মিনাল দিয়ে তো কারেন্ট এন্ট্রি নিবে সোর্স থেকে। তো যদি তুমি লিখো -12 প্লাস 6I1 প্লাস 3 ইন্টু I1 মাইনাস I2। আচ্ছা, এখানে -3 কেন মেশ 2 তে? এই 3 এর সামনে মাইনাস কেন? স্যার মেশ টু, কারণ স্যার আমি তো মাইনাস দিয়ে এন্ট্রি করছি না স্যার। মাইনাস টার্মিনাল তো কোনো কিছু নাই, আমি যখন মেশ 2 তে আসি, রেজিস্টারের তো কোনো প্লাস মাইনাস তো ফিক্সড না। আমি যখন মেশ অ্যাপ্লাই করব তখন আমি ডিসাইড করব যে কোনটা প্লাস কোনটা মাইনাস। মেশ অ্যানালাইসিস এখানে -3 হবে না, এখানে ডিরেক্টলি হবে 3 ইন্টু I2 মাইনাস I1 প্লাস 5I2 প্লাস 3I2 ইকুয়াল টু 0। আমি যেই মেশে আছি সেই মেশের যে টার্মিনাল দিয়ে কারেন্ট এন্ট্রি নিবে রেজিস্টারে, সেটাই হচ্ছে তার প্লাস টার্মিনাল। আচ্ছা স্যার, এখন ঠিক আছে স্যার। এখানে মানে -3 আমার কি স্যার এটা এরকম কোনো বাধা ধরা নাই যে আমি মেশ ওয়ানে যেরকম যেই ডিরেকশন ধরছি? না না না, মেশ 2 তে সেরকম না, না না। তুমি মেশ 1 এ আছো, মেশ 1 এ প্লাস, মেশ 2 তেও প্লাস, রেজিস্টরের সামনে অল টাইম প্লাস হবে, সেটা তুমি মেশ 1 এ থাকো বা মেশ 2 তে থাকো, কোনো আচ্ছা রেজিস্টরের সামনে মাইনাস হবে না। এটা হচ্ছে হ্যাঁ একটা স্যার। ফ্যাক্ট। আচ্ছা স্যার। আরেকটা হচ্ছে, আরেকটা কারেকশন আছে যেটা আমার কাছে মনে, তুমি যে লাস্টে V0 3 ইকুয়াল টু I ইনটু R লিখছো, এই I এর ভ্যালু তুমি 2.97 মানে I2 ইউজ করছো, তাই না? জি স্যার। আমার কাছে মনে হয় যে এটা I2 না, এটা মনে হয় I1 হওয়া উচিত। লেফটেরটা কি I1 না? এই যে লেফট যে মেশটা, এটা কি I1 না? হ্যাঁ স্যার। তাহলে এখানে I1 হওয়া উচিত, কারণ ও 5 এর আচ্ছা। সাথে তো I এর ইম্প্যাক্ট, এখানে I1 হওয়া উচিত। সো আচ্ছা I1 ইনটু R এরকম হবে। ওকে স্যার। আর ওকে প্লাস স্যার। এখানে, এখানে যে -12 লিখছে, এখানে -12 না, এখানে +12 হবে। জি স্যার, ওই যে ডিরেকশনের কারণে। জি স্যার। হ্যাঁ, প্লাস ওখানে -4I2, এটা প্লাস, মানে সব সময় মেশ শুধু ডিরেকশন অ্যানালাইসিসে তো হবে রেজিস্টর। স্যার আমার ভোল্টেজের, তাই না স্যার? হ্যাঁ, ভোল্টেজের সামনে শুধু প্লাস মাইনাস। মেশ অ্যানালাইসিসে যেই মেশই থাকো না কেন, রেজিস্টরের সামনে অল টাইম প্লাস থাকবেই থাকবে। আচ্ছা স্যার। ওকে স্যার। জি। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে।
আমাদের সিলেবাসের সেকেন্ড হাফের যে সিলেবাসে আমাদের যে কন্টেন্ট আছে সেটা হচ্ছে এসি সার্কিট। তো ফ্যাক্ট হচ্ছে আমরা এতদিন ধরে যা পড়েছিলাম সেটা ছিল ডিরেক্ট কারেন্ট ডিসি সার্কিটের। এখন হচ্ছে আমরা অল্টারনেটিং সিগন্যাল, আগেটা ছিল ডিরেক্ট সিগন্যাল ডিসি সার্কিটের, এখন হচ্ছে আমরা পড়বো এসি সার্কিট, অল্টারনেটিং সিগন্যাল। আচ্ছা, তো এই অল্টারনেটিং সিগন্যালের দিকে যাওয়ার আগে আমরা, এটা হচ্ছে যে মনে হয় অলরেডি সবার জানার কথা যে আমাদের বাসা বাড়িতে যে কানেকশনটা আসে, এই পোল থেকে যে লাইনটা তোমার বাসায় আসে সেটা হচ্ছে এসি সার্কিট, ডিসি সার্কিট না। এবং ফার্স্ট ক্লাসের দিকে মনে কেউ একজন জিজ্ঞেস করছিল যে স্যার কেন এসি সার্কিটকে প্রিজার্ভ করে রাখা যায় না, ডিসি সার্কিটকে কেন স্টোর করে রাখা যায়। এগুলো আমরা আনসার গুলো এখন ধীরে ধীরে পড়ে পড়ে বোঝার ট্রাই করব। তো সেগুলো তো পরেই যাব। ফার্স্ট আমাদের মাথা যেটা আসতে পারে, যদি এটা আমাদের কলেজেই ছিল, বাট আমরা তাও পড়ি যে ডিসি সার্কিট আর এসি সার্কিটের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আগে দেখি। তো বেসিক ডিফারেন্স যদি বলি তাহলে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাই মনে হয় বেটার, টাইমেরিস আর টাইমেরি তাহলে এরকম হবে। এসি সার্কিটের ডেফিনেশন দেই আমরা, তারপর আমরা না হয় ডিফারেন্সটার দিকে যাচ্ছি। এসি সার্কিটের একটা সিগন্যালকে আমি তখনই এসি সিগন্যাল বলতে পারবো যদি তার তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। এগুলো মানে আমাদের এক্সামে আসার চান্স কম, কিন্তু মানে জাস্ট বলতেছি। ফার্স্ট অফ অল সিগন্যালটা হচ্ছে টাইম ভ্যারিং সিগন্যাল হতে হবে, টাইম ভ্যারিং সিগন্যাল। সেকেন্ডটা সিগন্যালটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল হতে হবে, আর লাস্ট হচ্ছে এভারেজ ভ্যালু 0 হতে হবে। তো যে কোনো সিগন্যালকে আমি যদি এসি সিগন্যাল যদি বলতে চাই তাহলে সেই সিগন্যালের তিনটা প্রপার্টি থাকতে হবে, তাহলে আমরা তাকে এসি সিগন্যাল বলতে পারবো। মানে মিস হয়ে গেছে, টাইম ভ্যারিং হয়। ফার্স্ট অফ অল এসি সিগন্যালের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেটা হচ্ছে টাইম ভ্যারিং হয়। টাইম ভ্যারিং মানে হচ্ছে সেই সিগন্যালটার ভ্যালু টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়। মানে টাইম ভ্যারিং মানে হচ্ছে যেই ভ্যালুটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়। তাহলে সেই সিগন্যালটাকে যদি একটা সাইন ওয়েভে যদি চিন্তা ভাবনা করি, তাহলে চিন্তা ভাবনা করে দেখো সেটা হচ্ছে যে পরিমাণ টাইম যদি এক্স অ্যাক্সিস হয় আর ওয়াই অ্যাক্সিস যদি ধরে এটাকে প্যারামিটারটাকে যদি আমি যদি ভোল্টেজ বলি, তাহলে খেয়াল করে দেখো যে ভোল্টেজের ভ্যালুটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। 0 তে 0, টাইম বাড়লে ম্যাক্সিমাম ভ্যালু, আবার টাইম যে কোনো টাইম নাও দেখো টাইমের সাথে সাথে ভ্যালুটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট ডিসি সিগন্যাল হচ্ছে এমন একটা সিগন্যাল যেটা টাইম ভ্যারিং সিগন্যাল না। ডিসি সিগন্যাল মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তুমি যতই টাইম যাক না কেন, 10 সেকেন্ড পর যাও, 20 সেকেন্ড পর যাও, যখনই যাও না কেন, এই ভ্যালুটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না। তো ডিসি সিগন্যাল আর এসি সিগন্যালের ফার্স্ট যে ডিফারেন্স সেটা হচ্ছে যে ডিসি সিগন্যালের একটা কনস্ট্যান্ট ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, আর এসি সিগন্যাল নর্মালি একটা কনস্ট্যান্ট ভ্যালুকে রিপ্রেজেন্ট করে না। এসি সিগন্যাল মানে যেই ভ্যালুটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে পিরিয়ডিক। এসি সিগন্যাল হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল হতে হবে। পিরিয়ডিক সিগন্যাল মানে হচ্ছে অরিজিনাল যে শেপটা সেই শেপটাই রিপিট হবে, মানে সাইনোসয়েডাল ওয়েভের মতো। মানে ফার্স্টে যদি এরকম ছিল শেপ, এটাই আবার রিপিট হবে, আবার এটা রিপিট হবে। আবার ধরো শেপটা যদি সাইনোসয়েডাল না ট্রায়াঙ্গুলার হতে পারে, এরকম শেপ হতে পারে, ধরো এরকম হলো একটা শেপ। তো এই পিরিয়ডিক মানে হচ্ছে এই ইনিশিয়াল পার্টটাই, এই শেপটাই আবার রিপিট হবে, মানে অরিজিনাল শেপটাই আবার রিপিট হবে। তো এইগুলো হচ্ছে আর কি এসি সিগন্যাল। তো এসি সিগন্যাল হচ্ছে যেটা টাইমের রেসপেক্টে যার ভ্যালু চেঞ্জ হয়, আর যেটা পিরিয়ডিক এটা হচ্ছে আর কি এসি সিগন্যাল। তো নর্মালি এসি সিগন্যাল মানেই যে সাইন ওয়েভ তা না। আমরা নর্মালি এসি সিগন্যালকে সাইন ওয়েভ দ্বারা রিপ্রেজেন্ট করি। তার কারণটা হচ্ছে কি যে এসি সিগন্যালের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, যেটা টাইম ভ্যারিং হতে হবে, পিরিয়ডিক হতে হবে, এভারেজ ভ্যালু 0 হতে হবে, এগুলো হচ্ছে একটা সাইন ওয়েভের মধ্যে আছে। বাট তার মানে এই না যে শুধুমাত্র সাইন ওয়েভই এসি সিগন্যাল, তা না। এসি সিগন্যাল বলতে অনেক টাইপের সিগন্যালই হতে পারে। এসি সিগন্যাল বারা তোমার হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ হতে পারে, ট্রায়াঙ্গুলার ওয়েভ হতে পারে, রেক্ট্যাঙ্গুলার ওয়েভ হতে পারে। কিন্তু সাইনোসয়েডাল ওয়েভের অ্যানালাইসিসটা সবচেয়ে ইজি দেখে আমরা এসি সিগন্যাল বলতে বুঝি। বাট এমন না যে এসি সিগন্যাল মানে যে এসি সিগন্যাল মানে তোমার সাইন ওয়েভ বাদে এরকম সিগন্যাল হতে পারে। যদি দেখাই, এটাকে বলে ট্রায়াঙ্গুলার ওয়েভ, এটাও একটা এসি সিগন্যাল হতে পারে। আবার তোমার এসি সিগন্যাল দ্বারা রেক্ট্যাঙ্গুলার সিগন্যালও বোঝায়, সরি রেক্ট্যাঙ্গুল এরকম। আবার ইভেন তুমি যদি এরকমও যদি কোনো সিগন্যাল যদি নাও,
এটাও একটা এসি সিগন্যালের মধ্যে পড়ে। বাট এসি সিগন্যাল আমাদের চেনা জানা যা আছে তার মধ্যে সাইন ওয়েভের, যেটা আমরা জানি যে সাইন ওয়েভের শেপটাই মোটামুটি এসি সিগন্যালের সব প্রপার্টিকে প্রিজার্ভ করে। যেমন সাইন ওয়েভ বলতে বোঝায় হচ্ছে সরি মানে এসি সিগন্যাল বলতে বোঝায় যে টাইমের রেসপেক্টে ভ্যালু চেঞ্জ হবে। সাইন ওয়েভ আমার সিগন্যাল যার টাইমের রেসপেক্টে যার ভ্যালুটুকু চেঞ্জ হয়ে যায়। আবার এটা একটা পিরিয়ডিক সিগন্যাল হতে হবে, সাইন ওয়েভ একটা পিরিয়ডিক সিগন্যাল আমরা জানি। আর ফাইনালি যেটা এভারেজ ভ্যালু জিরো, এভারেজ ভ্যালু জিরো মানে হচ্ছে যে উপরে এক্স অ্যাক্সিসের উপরে যে পার্ট নিচেও সেম পার্ট। এভারেজ ভ্যালু জিরো মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে যতটুকু পার্ট থাকে নিচেও ততটুকু পার্ট থাকবে। যেন তুমি একটা এভারেজ ভ্যালু আমরা কি বুঝি, ধরো একটা নাম্বার আছে +5, একটা নাম্বার ধরো -5, তুমি যদি তাদের এভারেজ ভ্যালু যদি নাও তাহলে কি করবা, যে দুইটাকে যোগ করে টোটাল স্যাম্পল নাম্বার দিয়ে ডিভাইড করবা। ওকে, তো এভারেজ ভ্যালু কখন জিরো আসতে পারে, যদি তাদের ভ্যালু সেম বাট অপোজিট হয়। সেম বাট একটা পোলারিটি প্লাস আর একটা পোলারিটি যদি মাইনাস হয়, তখনই তো তাদের এভারেজ ভ্যালু জিরো আসা পসিবল। একটা সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রেও সেম, যে সাইনোসয়েডাল ওয়েভে দেখো একটা প্রথমে এই পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট, এর আমরা জানি যে এর পিক ভ্যালু সেম। সো উপরের পার্টটুকু যতটুকু নিচের পার্টটুকু ততটুকু। সো আমি যদি এভারেজ নেই তাহলে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস জিরো হয়ে যাবে। সো এই হচ্ছে এসি সিগন্যালের এভারেজ ভ্যালু হতে হয় জিরো। সো তিনটা প্রপার্টি থাকলে একটা সিগন্যালকে এসি সিগন্যাল বলা যায়। একটা হচ্ছে টাইম ভ্যারিং হতে হবে, সেখানে দ্য সিগন্যাল শুড বি পিরিয়ডিক, এন্ড অবভিয়াসলি এভারেজ ভ্যালু জিরো হতে হবে। এসি সিগন্যালের অ্যাপ্লিকেশন আরো বিভিন্ন ক্রাইটেরিয়া আমরা ধীরে ধীরে পড়বো, বাট শুরুতে আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে একটা সাইনুসয়েডাল ওয়েভকে অ্যানালাইজ করা। একটা সাইনুসয়েডাল ওয়েভকে অ্যানালাইজ করা, এটা হচ্ছে আমাদের সিলেবাসে। সো আজকে আমরা শুধু এতটুকুই করি যে একটা সাইনুসয়েডাল ওয়েভকে কিভাবে অ্যানালাইজ করতে হয়। নেক্সট দিনে আমরা এসি সিগন্যালের আরো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পড়বো। তো ফার্স্ট হচ্ছে একটা সাইনুসয়েড, মনে হয় একটু বইয়ের সাথে ম্যাচ করে যদি আমি হেডিংটুকু দিই, বইয়ের মধ্যে আছে সাইনুসয়েডস 9.2, সাইনুসয়েডস, এটা হচ্ছে আমাদের আর্টিকেল আছে হচ্ছে 9.2। আচ্ছা, এটা অনুযায়ী যে একটা যে কোনো এসি সিগন্যাল তাকে যদি আমি ভিটি দ্বারা রিপ্রেজেন্ট করি, সাইন ওয়েভ, একটা সাইন ওয়েভের জেনারেল ফর্মুলা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। একটা সাইন ওয়েভের জেনারেলাইজড ইকুয়েশন হচ্ছে ভিটি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা, যেখানে ভিএম কি, ওমেগা কি আর থিটা কি সেগুলো আমরা এখন বলবো। যে ভিএম মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, যার আরেকটা নাম হচ্ছে অ্যামপ্লিটিউড, আরো একটা নাম আছে সেটা হচ্ছে পিক ভ্যালু। যে কোনো সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু আর অ্যামপ্লিটিউড আর পিক ভ্যালু হচ্ছে ভিএম। এই যে সাফিক্স এম আছে, এম ফর ম্যাক্সিমাম। এরপর হচ্ছে ওমেগা। ওমেগা মনে হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এর আরেকটা ইকুয়েশন আছে সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই এফ। এটা আমরা আগে থেকেই জানি, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ। এটা কিভাবে আসে আমি একটু পরেই বলবো, তাহলে বুঝতে সুবিধা। থিটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল। তো নর্মালি কোশ্চেন গুলো যেরকম থাকে সেটা হচ্ছে যে একটা ইকুয়েশন থাকে, একটা ইকুয়েশন থেকে কম্পেয়ার করে করে সেই ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু কত, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত, এইসব আমাকে ক্যালকুলেট করতে হবে। সো আমি একটা ম্যাথ করি, ম্যাথটা সলভ করব। ম্যাথটা সলভ করার পরে এই সাইনুসয়েডাল ওয়েভের এই যে অ্যামপ্লিটিউড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলোকে সেটা আমি একটু পরেই বলবো। সো আমরা আগে একটা এক্সাম্পল, একটা ম্যাথ আগে দেখি। এক্সাম্পলে আমাদের এখান থেকে কোশ্চেন কি টাইপ আসতে পারে। এখানকার কোশ্চেন গুলো মনে হয় হয়তো তোমরা ফিজিক্স কোর্সের সাথে অনেকটা কমন পেয়েও যেতে পারো। ফিজিক্স কোর্সে মনে হয় এই টাইপের কোশ্চেন থাকে বা কলেজেও ছিল। আমি একটা স্ক্রিনশট নিয়ে এসে সেই ম্যাথটা আমরা একটা সলভ করি, যেখান থেকে কি টাইপের কোশ্চেন থাকতে পারে। আর এখান থেকে আপাতত প্র্যাকটিস প্রবলেম দিব না, যেহেতু আমাদের ক্লাস টেস্ট আছে। ক্লাস টেস্টের পরে এখান থেকে প্র্যাকটিস প্রবলেম যা যা করতে হবে সেটা দিয়ে দিব। তো এখান থেকে যেটা কোশ্চেন আসতে পারে, ফার্স্ট একটা কোশ্চেন পড়ি। কোশ্চেন বলছে যে গিভেন দ্য সাইনুসয়েড 30 সাইন, মানে একটা সাইনুসয়েডাল ওয়েভ তোমাকে দেয়া আছে। তোমাকে বলছে, তোমাকে যে সাইনুসয়েডাল ওয়েভটা দেয়া আছে সেটা দেয়া আছে কি 30 সাইন 4 পাই টি মাইনাস 75 ডিগ্রি।
তোমাকে বলছে এটার অ্যামপ্লিটিউড কত। ধরো অ্যামপ্লিটিউডকে ধরো আমি সে ফর এক্সাম্পল এ দ্বারা রিপ্রেজেন্ট করলাম, না রিপ্রেজেন্ট করার দরকার নেই। তোমাকে বলছে যে এটার অ্যামপ্লিটিউড কত, এটা ক্যালকুলেট করতে বলছে। এরপর হচ্ছে ফেজ ক্যালকুলেট করতে বলছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি, কয়েকটা জিনিস ক্যালকুলেট করতে বলছে। আচ্ছা আসি, তো আমাদের কলেজেও মনে হয় এই টাইপের ম্যাথ ছিল যে যে কোনো সাইন ওয়েভের, আমরা জানি যে একটা সাইন ওয়েভের স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমি যদি ভিটি দ্বারাই যদি রিপ্রেজেন্ট করি, সাইন ওয়েভের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। এটা আমরা জানি যে কোনো সাইনুসয়েডালের ওয়েভের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন আমরা জানি যে ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। আচ্ছা, তো এখন আমাকে যখন এই টাইপের ম্যাথ, খুবই সিম্পল, যে এই ইকুয়েশনটার সাথে ধরো যে ইকুয়েশনটা দেওয়া আছে ধরো সেটাকে এক্সটি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এটার সাথে কম্পেয়ার করতে হবে। আচ্ছা, ফার্স্ট বলছে অ্যামপ্লিটিউড। আমি যদি অ্যামপ্লিটিউড যদি ক্যালকুলেট করতে চাই তাহলে খুবই সহজ। অ্যামপ্লিটিউড হচ্ছে কোন জিনিসটা, ভিএম। অ্যামপ্লিটিউড মানে তো ভিএম, বাট ভিএম কি, সাইনের যে কোএফিশিয়েন্ট, এই যে সাইন সাইন সামথিং, সাইনের যে কোএফিশিয়েন্ট সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড। এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি। আর আমাকে যে ইকুয়েশনটা দেয়া আছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে সাইনের কোএফিশিয়েন্ট হচ্ছে 30। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আমি যদি লিখে দিই স্ট্যান্ডার্ড ইকুয়েশন, আর এটা হচ্ছে তোমার গিভেন ইকুয়েশন। স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে আমি দেখতে পাচ্ছি যে সাইন ফাংশনের কোএফিশিয়েন্ট যেটা, সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড বা ম্যাক্সিমাম ভ্যালু। আর আমাকে যে গিভেন ইকুয়েশনটা দেয়া আছে সেখানে সাইন ফাংশনের যে কোএফিশিয়েন্ট সেটা হচ্ছে 30। তার মানে আমার গিভেন ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে 30। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এরপর আসা যাক, সেকেন্ডে ক্যালকুলেট করতে বলছে ফেজ। সেকেন্ড আমার ফেজ। আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি এই যে টি এর সাথে যেটা থাকবে প্লাস আকারে সেটাই হচ্ছে তোমার ফেজ। ফেজ মানে হচ্ছে থিটা, এই থিটাটাই তো হচ্ছে ফেজ। থিটাটা কি ছিল, এই টি এর সাথে যেটা প্লাস হিসেবে থাকবে। তো গিভেন ইকুয়েশনে দেখা যাচ্ছে যে টি এর সাথে আছে -75। তো আমার সহজ ব্যাপার হচ্ছে ফেজ হচ্ছে -75 ডিগ্রি। এই ফেজ টেজ কি জিনিস সেটা আমি একটু পরেই বলতেছি। থার্ডে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমাকে যেটা ক্যালকুলেট করতে বলছি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমরা একটু আগে থেকে জানি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ওমেগা। আমি যদি পাশে যদি লিখে দিই, এটা হচ্ছে ভিএম, এটা হচ্ছে থেটা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কি দেখা যাচ্ছে, যে টাইমের যে কোএফিশিয়েন্ট সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। টাইমের যে কোএফিশিয়েন্ট সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে জানি। আর গিভেন ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে টাইমের যে কোএফিশিয়েন্ট সেটা হচ্ছে 4 পাই। সো আমি জানি স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে যে টাইমের কোএফিশিয়েন্টটাই হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর গিভেন ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে টাইমের কোএফিশিয়েন্ট হচ্ছে 4 পাই। সো সহজ ব্যাপার হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। তার কোনো কনফিউশন আছে? এরপরে আসা যাক হচ্ছে বাকি দুটো প্যারামিটার আমাকে ক্যালকুলেট করতে বলছে। এটা করার পর আমি তারপর সাইনের এই ফিজিক্যাল গ্রাফটা কিভাবে আসে সেটাতে আমি যাবো আর কি, ফোকাস করবো। এরপর সে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি তো আমরা জানি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই এফ, সেটা তো আমরা জানি, যেখানে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো সহজ ব্যাপারে এফ ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই টুয়াইস পাই। ওমেগা তো একটু আগে ক্যালকুলেট করলাম 4 পাই। সো 4 পাই ডিভাইডেড বাই টুয়াইস পাই ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2, ইউনিট হচ্ছে হার্টজ, ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ, যেটা আমরা মোটামুটি জানি। ফাইনালি আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। পিরিয়ডকে রিপ্রেজেন্ট করে টি দ্বারা, টি ইকুয়াল টু 1/f ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু 0.5 সেকেন্ড। একে পিরিয়ড না বলে টাইম পিরিয়ড বলা যেতে পারে। ওকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। কোর্সে ছিল এই জন্য খুব বেশি হয়তো আজকে করাচ্ছি না, নেক্সট ক্লাসে যখন করবো তখন তো কারো ডিপে যাবো। বাট কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আজকে আমরা এতটুকুই পড়ালাম, কিন্তু এখন একটা ডিফারেন্ট টাইপের জিনিস পড়াবো, যে এই সাইন ওয়েভ কিভাবে আসলো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি জিনিস, ফ্রিকোয়েন্সি কি জিনিস, টাইম পিরিয়ড কি জিনিস, এন্ড ইনিশিয়াল ফেজ কি জিনিস, সেটা আমরা এখন পড়বো। তো আমরা একটু আগে যে ইকুয়েশনটুকু লিখছিলাম ভিটি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা, এটার সাথে আমরা এখন কম্পেয়ার করবো। ফার্স্ট অফ অল ধরা যাক
একটা সার্কেল ড্র করি তাহলে আমাদের সুবিধা হবে। যদি ধর খুব ভালো সার্কেল না ম্যানুয়ালি ড্র করি, ধরো সার্কেল, ধরো সার্কেলে এখানে ধরো তোমাদের তো ভেক্টর কলেজে ভেক্টর তো অনেকটা কনসেপ্ট মোটামুটি জানারই কথা, ভেক্টর থেকে জানো। তো আমরা ধরো এখান থেকে এটা শুরু করি। ধরো এটা হচ্ছে একটা ঘড়ির কাঁটা, আমাদের যে বাসা বাড়িতে যে ঘড়ি আছে ঘড়ির কাঁটা, বাট ডিফারেন্স হচ্ছে ঘড়ির কাঁটাটা যাই হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে, আমাদের এই ভেক্টরটা রোটেট করবে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে। এটা অনেকটা ফিজিক্সের কনসেপ্টের সাথে আমরা ম্যাচ করতেছি। তো আমার হাতে একটা টর্চ আছে, ধরো আমার হাতে এখানে একটা টর্চ আছে, এই টর্চ থেকে লাইট আমি এই ভেক্টরটার উপর ফেলতেছি, আর এই শ্যাডো এই যে ভেক্টরটা আছে ভেক্টরটার শ্যাডো ধরা যাক এই একটা ডিসপ্লের উপর আমি ফেলবো। তো এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে ডিসপ্লে 0 পয়েন্ট আছে। এই শ্যাডোটাকে ধরো আমি একটু ডিপ দিয়ে যাচ্ছি এই লাইনটা। আচ্ছা ধরো এখানে একটা কলম। তো ফার্স্ট এখান থেকে আমি সাইন ওয়েভ কিভাবে আসে সেটা প্লট করি। আমার কাজ হচ্ছে আমি জানি যে একটা ভেক্টরকে আর এট অ্যান অ্যাঙ্গেল থিটা এই ফর্মে এক্সপ্রেস করা যায়। আমি চাচ্ছি এই যে রেড কালারের যে এটা ইন্ডিকেটরটা আছে এটাকে ধীরে ধীরে রোটেট করব, আর রোটেট করার সাথে সাথে আমি এর প্রজেকশন এখানে যে প্রজেকশন পড়বে সেটা দেখব। আচ্ছা তো ফার্স্টে আমরা জানি যে থিটা ভেক্টর থেকে জানি যে থিটা ক্যালকুলেট করা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের সাথে। তো ভেক্টরটা ফার্স্টে যখন এক্স অ্যাক্সিসের সাথে পারফেক্টলি ম্যাচ, তার মানে তখন এই পজিশনে তার থিটার ভ্যালু 0। ওকে, তো থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে ভেক্টরটার তুমি যদি প্রজেকশন যদি নাও, টর্চ যদি এর উপর ফেলো, তাহলে আলটিমেটলি প্রজেকশন আসবে কি এই পয়েন্টে, আর তার মানে কোনো প্রজেকশন পাওয়াই যাবে না। এখন ধরো তুমি এই ভেক্টরটাকে এই স্কেলটাকে কলমটাকে হালকা অ্যাঙ্গেল বাড়ায় দিল, থিটার ভ্যালু বাড়ালা। তো থিটার ভ্যালু যদি বাড়াও তাহলে সেটা অ্যাঙ্গুলার বরাবর ধরা যাক এই পজিশনে চলে আসলো। এখন যদি এই পজিশনে যদি আনো তাহলে কিন্তু তার যে শ্যাডো পড়বে, তাহলে খেয়াল করে দেখো আগে তার শ্যাডো ছিল 0, কিন্তু তুমি থিটার ভ্যালু যখন বাড়াচ্ছ তখন তার শ্যাডো কিন্তু একটু বেড়ে যাচ্ছে, যে এখান থেকে এই পর্যন্ত। তো তার শ্যাডো বেড়ে গেলে দেখো সেটা আলটিমেটলি শ্যাডোটাকে ধর আমি বলতেছি ভি, এই শ্যাডোর যে লেন্থ সেটাকে আমি বলতেছি হচ্ছে ভি। তো তুমি যখন শুরুতে অ্যাঙ্গেলটা ছিল 0, কোনো শ্যাডো ছিল না, ভি এর ভ্যালু ছিল 0, তুমি ধীরে ধীরে যদি থিটার ভ্যালু বাড়াও শ্যাডোর ভ্যালু বাড়বে, তো ভি এর ভ্যালু ধীরে ধীরে বাড়বে। ওকে, ধরো তুমি থিটার ভ্যালু বাড়াতে বাড়াতে অ্যাঙ্গেলটাকে এই যে এই ইন্ডিকেটরটাকে পারফেক্টলি এই পজিশনে নিয়ে আসলো। এই পজিশনে তো ধরো তোমার ইনিশিয়াল যে পজিশন ছিল এখান থেকে সে তো 90 ডিগ্রি পজিশনেই তো আছে, এখান থেকে যে ইনিশিয়ালের সাথে সে তো 90 ডিগ্রি পজিশনই তো আছে। সো দেখো যখন 90 ডিগ্রি পজিশন তখন কিন্তু তুমি তার ম্যাক্সিমাম প্রজেকশন পাবা। এই অ্যাঙ্গেলটা যখন এই এক্স অ্যাক্সিস সাথে যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি তখনই কিন্তু তুমি তার ম্যাক্সিমাম পজিশন পাবা। সো যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি তখন তুমি ম্যাক্সিমাম প্রজেকশন পাবা, এটাকে ধরো আমি বলে দিলাম হচ্ছে 90 ডিগ্রি। এরপর তুমি অ্যাঙ্গেলকে যদি থিটাতে যদি 90 ডিগ্রি থেকে আরো ধীরে ধীরে যদি বাড়াও তাহলে দেখো সেক্ষেত্রে কিন্তু প্রজেকশনের অ্যামাউন্ট কিন্তু দেখো ধীরে ধীরে কমে যাবে, কারণ তুমি ধীরে ধীরে যদি অ্যাঙ্গেল যদি বাড়াও তাহলে এখন কিন্তু প্রজেকশন কিন্তু দেখো আগেরটাই 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম ছিল, এখন কিন্তু দেখো প্রজেকশন অ্যামাউন্ট ধীরে ধীরে কমে যাচ্ছে। সো এই যে স্ট্যান্ডার্ড থেকে যে প্রজেকশন অ্যামাউন্ট, সো তুমি যখন থিটার ভ্যালু বাড়াবা 90 ডিগ্রি থেকে, সো প্রজেকশনের অ্যামাউন্ট ধীরে ধীরে আরো কমতে থাকবে, ধীরে ধীরে কমতে থাকবে। যখন তুমি অ্যাঙ্গেলের ভ্যালু করবা 180 ডিগ্রি, 180 ডিগ্রি করা মানে কি, তোমার এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে পারফেক্টলি ম্যাচ করে গেছে, আর এক্স অ্যাক্সিসের সাথে যদি পারফেক্টলি ম্যাচ করে তাহলে তার শ্যাডো পড়বে এই পয়েন্টে, তো শ্যাডোর অ্যামাউন্ট হয়ে যাবে 0, কারণ এখান থেকে তো উপরের দিকে আমি শ্যাডো ক্যালকুলেট করি। বাট যদি এখানে এই পয়েন্টটা আসে একটা লাইন তো এই পয়েন্ট শুধু একটা ডট দেখতে পারবো। সো যখন থিটার ভ্যালু যখন 180 ডিগ্রি তখন এই আবার তোমার শ্যাডোর ভ্যালু হয়ে যাচ্ছে 0। তুমি যদি থিটার ভ্যালুকে যদি ফার্দার যদি ইনক্রিজ করো, ধরো থিটার ভ্যালু আরো বাড়াচ্ছ, এখনো তুমি শ্যাডো পাবা, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে তোমার এই পয়েন্টে শ্যাডো হবে এতটুকু অ্যামাউন্ট। আগে শ্যাডো পাচ্ছিলা উপরের দিকে, এখন শ্যাডো পাবা তুমি নিচের দিকে, তার মানে আগে যে ভ্যালু পাচ্ছ তুমি এখন তার অপোজিট ডিরেকশনে পাবা। সো তুমি থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি থেকে ফার্দার ইনক্রিজ করো তাহলে ভ্যালুটা নেগেটিভ দিকে ধীরে ধীরে বাড়তে থাকবে। কতক্ষণ ধরে বাড়বে, ম্যাক্সিমাম কখন পাবো, যখন থিটার ভ্যালু যখন 270 ডিগ্রি, যখন তোমার থিটার ভ্যালু হবে 270 ডিগ্রি তখন তুমি কিন্তু দেখো এই পয়েন্টে এসে তুমি এসে ম্যাক্সিমাম প্রজেকশন পাবা। সো নেগেটিভ দিকে ম্যাক্সিমাম প্রজেকশন পাওয়া যাবে তখন যখন থিটার ভ্যালু তোমার 270 ডিগ্রি। আবার তুমি যদি থিটার ভ্যালুটাকে যদি 270 থেকে আবার ধীরে ধীরে বাড়াও এবং ধীরে ধীরে বাড়াতে থাকো, দেখো তখন কিন্তু প্রজেকশনের অ্যামাউন্ট কিন্তু ধীরে 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 কমতিছে, ধীরে 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 কমতিছে। তো তখন তোমার নেগেটিভ দিকে অ্যামাউন্টটুকু ধীরে ধীরে আবার কমা শুরু করবে।
কমতে কমতে যখন তোমার থিটার ভ্যালু 360 ডিগ্রি হবে, 360 ডিগ্রি হওয়া মানে আবার ইনিশিয়াল পজিশনে ব্যাক করতেছে, সো তার মানে তখন প্রজেকশনের ভ্যালু হয়ে যাবে 0, সো তোমার এই হয়ে যাচ্ছে 0। এই হচ্ছে একটা সাইনোসয়েডাল ওয়েভের ফিজিক্যাল কার্ভ যেখানে আসে। তুমি টর্চ ধরবা, অ্যাঙ্গেল অরিজিনাল সাইন ওয়েভের অ্যাঙ্গেল তো থিটা, সেটা তো আমরা জানি, সো y ইকুয়াল টু সাইন থিটা। এটার যদি গ্রাফ যদি প্লট করো, এই হচ্ছে আর কি y ইকুয়াল টু সাইন থিটার গ্রাফ। থিটার ভ্যালু ধীরে ধীরে বাড়াবা, প্রজেকশন টুকুই হচ্ছে সাইন, সো তখন তোমার আর কি সাইনোসয়েডাল ওয়েভের এই কার্ভ টুকু চলে আসে। এখন ফ্যাক্ট হচ্ছে টাইম পিরিয়ড কি জিনিস, যে কারণে বললাম টাইম পিরিয়ড হচ্ছে এই যে আমার যে ইন্ডিকেটরটা, এই ইন্ডিকেটরটা কমপ্লিট পাথ একবার ঘুরে আসতে, যেখান থেকে শুরু করছিল সেখান থেকে ঘুরে ঘুরে আবার ওই পজিশনে আসতে যে পরিমাণ টাইম লাগে, সেটাই হচ্ছে তার টাইম পিরিয়ড। সো আমার ভেক্টরটা শুরু হয়েছিল এই পজিশন থেকে, একবার ঘুরতে, একবার সার্কেল, এটা তো তোমার হচ্ছে, এটা ধরো হচ্ছে সেন্টার অ্যাঙ্গেল, একবার 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে আসতে যে পরিমাণ টাইম লাগে, এটাই হচ্ছে তার টাইম পিরিয়ড, যাকে রিপ্রেজেন্ট করা হয় টি দ্বারা। মানে একটা কমপ্লিট সাইকেল ফিরে আসতে, মানে তুমি তোমার বাসা থেকে ইউআই তে গেলা, ইউআই থেকে তুমি আবার তোমার বাসায় ফিরে আসলা, একটা সাইকেল, একটা একটু পরে একটা কমপ্লিট সাইকেল ফিল আপ করতে যে টাইম লাগে, সেটা হচ্ছে তোমার হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, এরপর হচ্ছে অ্যামপ্লিটিউড কি। অ্যামপ্লিটিউড হচ্ছে যে কোনো একদিকে ম্যাক্সিমাম যে ভ্যালু, সেটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম যে ভ্যালু সেটাই হচ্ছে তার অ্যামপ্লিটিউড। আর থিটা জিনিসটা কি, যে এখানে যেটা যে আছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, আসলে তুমি এটাকে ভেলোসিটির সাথে কম্পেয়ার করতে পারো। ভেলোসিটির সাথে কম্পেয়ার করতে পারো বলতে হচ্ছে, ধরো আমরা যখন ধরো তুমি সাইকেল চালাচ্ছ বা বাইক চালাচ্ছ, বা তুমি যখন গাড়ি চালাচ্ছ, একটা প্লেন সার্ফেসের উপর দিয়ে ধরো তুমি তোমার বাইক চালায় যাচ্ছ, তুমি একটা পার্টিকুলার লিনিয়ার ভেলোসিটিতে যাচ্ছ। যখন তুমি এই ওমেগাও একটা ভেলোসিটি, ভিও একটা ভেলোসিটি, বাট ভি ভেলোসিটি তখন যখন তুমি লিনিয়ার সার্ফেসে যাচ্ছ, আর ওমেগা হচ্ছে তখন তোমার ভেলোসিটি তো যখন তুমি অ্যাঙ্গুলার পথে রোটেট করতেছো। যখন তুমি রাস্তার উপর দিয়ে হাঁটতেছো, সেটা হচ্ছে তোমার হচ্ছে লিনিয়ার ভেলোসিটি। আর যখন তুমি একটা সার্কেলকে, একটা পয়েন্টকে সেন্টার করে এই পয়েন্টের চারিদিকে যখন রোটেট করতেছো, মানে তুমি একটা সার্কুলার পাথে যখন তুমি মুভ করতেছো, তখন তোমার যে ভেলোসিটি, সেটাকে বলা হয় ওমেগা বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যার একটা নাম হচ্ছে তোমার হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এই আমরা যে ওমেগাটা আছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তুমি তুমি সার্কুলার পথে কত, মানে হচ্ছে আমাদের মাঝে মাঝে ওই দৌড়ের কম্পিটিশন হয় না, যে বিভিন্ন ট্র্যাক থাকে, এই ট্র্যাকের মধ্যে তোমাকে দৌড়াতে হয়, তো এই অ্যাঙ্গুলার পাথে তখন যদি দৌড় কম্পিটিশনে পার্টিসিপেট করো, তখন তোমার যে ভেলোসিটি থাকে সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। আর যদি তোমাকে বলো তুমি দৌড় কম্পিটিশনে পার্টিসিপেট করতেছো, তুমি এই পজিশন থেকে যাওয়া শুরু করতেছো, তোমার তাহলে তুমি এই পজিশন থেকে দৌড়ানো শুরু করে এই পজিশনে ব্যাক করতে তোমার যে পরিমাণ টাইম লাগলো, সেটাই হচ্ছে তোমার হচ্ছে টাইম পিরিয়ড। ওকে, আর ইনিশিয়াল ফেজ থেটা জিনিসটা কি, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, এটা বেটার। সো এই যা পড়লাম এটা আমাদের সিলেবাসে না, বাট এই সাইন ওয়েভ কিভাবে আসে, বা সাইন ওয়েভের গ্রাফ কি জন্য এরকম, অ্যামপ্লিটিউড কি, স্পেশালি টাইম পিরিয়ড কি, স্পেশালি এই যে ফেজ যে থেটা আছে, কলেজের বই আমরা অনেক পড়ছি, বাট সহজ ব্যাপার, সত্যি কথা অনেস্টলি বলি, এই যে রাডার টাইপ যেটা দেখাচ্ছি, এটা ছাড়া এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর এই যে থিটা যেটা আছে ফেজ, এই জিনিসটা এই রাডারটা ছাড়া বোঝা যায় না। সো নেক্সট ক্লাসে যখন আমি আবার সিলেবাস শুরু করব সিটির পরে, তখন এই থিটাটা এখানে কোত্থেকে আসে সেটা আমি তোমাকে নেক্সট ক্লাসে বলবো। সো আপাতত আজকের ক্লাসে যা বললাম, তাতে যদি এই যে এখন যে কনসেপচুয়াল জিনিস বললাম, এটাতে যদি কারো যদি বুঝতে প্রবলেম হয়, তাহলে বলতে পারো। আজকে সাইন ওয়েভ দেখলাম, নেক্সট দিনে কোসাইন ওয়েভ কিভাবে আসে সেটা নেক্সট দিনে আমি দেখাবো। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকের ক্লাসে আমরা এতটুকুই রাখতে পারি। আর নিশা, তুমি একটু কষ্ট করে থাক।